বন্ধ দরজায় তুমি পঞ্চম পর্ব। এভাবে কেটে যায় কয়েকদিন। তায়ানের পুরো খেয়াল এখন তোয়া রাখছে, আর হাসপাতালে তীব্রের কাজ অনেকটাই শেষ। ও নিয়মিত হাসপাতাল অ্যাটেন্ড করে না, বেশি প্রয়োজন না পড়লে। এতদিন তায়ানের জন্য থাকলেও এখন তার দরকার নেই, কারণ তায়ানের সম্পূর্ণ দায়িত্ব তোয়া নিয়েছে, আর তায়ানকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। দুদিন ধরে তীব্র বাসায় আছে। ওর বিজনেস আর হসপিটালের নিজস্ব কিছু কাজের জন্য ব্যস্ত। তীব্র শাওয়ার নিয়ে বাইরে এলো, তখনই একজন স্টাফ এসে ওকে বলল কোনো একটা মেয়ে ওর সাথে দেখা করতে এসেছে। কে সেটা তীব্র না জানলেও আন্দাজ করতে পারল। তীব্র আসছি বলে মেয়েটাকে নাস্তা দিতে বলল। তীব্র একটা ফুল হাতা টি শার্ট পরে বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আপনি এখানে? আমার মতো মানুষের কাছে তা কি মনে করে? তোয়া ম্যাগাজিন পড়ছিল। তীব্রকে দেখে তোয়া দাঁড়িয়ে গেল। তারপর ওকে সালাম দিল, কিন্তু তীব্র ওকে সালামের উত্তর না দিয়ে সোফায় বসে কফি দিতে বলল। প্লিজ বসুন। ওর কথায় তোয়া একটু হেজিটেট করলেও বসে পড়ল। হ্যাঁ বলুন, কি মনে করে এসেছেন আমার বাড়িতে? আর একা কেন? তায়ানকে নিয়ে আসলেই পারতেন, না হলে আমাকে বলতেন, আমি নিজেই চলে যেতাম। তার কোনো দরকার নেই। প্রয়োজন যখন আমার, তখন নিজেরই আসার উচিত। প্রয়োজন তাও আমার কাছে? বেশ অবাক হয়ে বলল তীব্র। সরি ডক্টর রায়ান, আমি খুব ভালো করেই জানি তায়ানের সঙ্গে আমার এগুলো করা উচিত হয়নি। সেটা আপনি আমাকে কেন বলছেন? আপনি তো আমার সাথে কোনো অন্যায় করেননি। আমার জন্য আপনাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে ডক্টর রায়ান। আমি জানি তায়ানকে আপনি খুব ভালোবাসেন, আর তাই আপনার থেকে ক্ষমা চাওয়াটা উচিত। আমার ভুলের মাসুল আপনি দিয়েছেন, তাই। ইটস ওকে মিস তোয়া, আমি এমনি এমনি কিছু করিনি। আমার কাজ মানুষের জীবন বাঁচানো, সেখানে তায়ান আমার বন্ধু। আর যদি আপনার ভুলের কথা বলেন, তাহলে বলবো মানুষ মাত্রই ভুল। ধন্যবাদ। ধন্যবাদের কিছু নেই, আমি আপনার জন্য অনেক কিছু পেয়েছি। ধন্যবাদ তো আমার দেওয়া উচিত। মানে কিছুই না। ভুল যদি ভালোর জন্য হয়, তাহলে ভুলই ভালো। ভুল না করলে হয়তো আরও বেশি ক্ষতি হয়ে যেত। মানে আপনি বুঝতে কি করে আপনি তায়ানকে কতটা ভালোবাসেন? আপনি আসলে খুব ভালো। হালকা হাসলো তীব্র। আজ খারাপ হওয়ার কারণ নেই, তাই আমি ভালো। আচ্ছা, আজ তাহলে আসি। আসুন। তোয়া কিছু বলতে গিয়েও বলল না। তীব্রতা বুঝতে পেরে নিজেই জিজ্ঞেস করল, তোয়া আপনি কি কিছু বলতে চান? তীব্রের মুখের কথাটা শোনা মাত্রই তোয়া দেরি করল না, এক নিঃশ্বাসে বলে ফেলল, আই নিড ইউর হেল্প ডক্টর রায়ান। কথাটা শুনে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে তুলল তীব্র। ও যেন এর আশাই ছিল। আমার হেল্প আপনার চাই? আমি আপনাকে কি হেল্প করতে পারি? ধরা গলায় তোয়া বলে উঠল, আমার কাজিন তুরের জন্য। তুর? ইউ মিন তায়ান যে মেয়েটার কথা বলে আমার মাথা খারাপ করে? মাথা নিচু করে বলল তোয়া। মাই গড, এখন কি ওর কথা আপনিও বলতে এসেছেন? দেখুন আমি কিন্তু, আর তাছাড়া আপনি বলেছেন মেয়েটা আমার বয়সের থেকে অনেকই ছোট, আর আমি কোনো মেয়ের ব্যাপারে ইন্টারেস্টেড নই। আর এরকম বয়সে ছোট কোনো মেয়েতে তো একদমই না। তীব্রের কথার উত্তর নেই তোয়ার কাছে। তীব্র ফান করছে বুঝতে পারলেও কথাটা যেন গায়ের মধ্যে ফুটল। ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এটা দেখে তীব্র বলে উঠল, প্লিজ ডোন্ট বি হেজিটেড, আই জাস্ট মেক ফান। মাথা নাড়ালো তোয়া। তা বলুন, কি হেল্প চাইতে এসেছেন? আপনাকে দেখে বোঝাই যাচ্ছে ব্যাপারটা কমপ্লিকেটেড। না হলে আপনি তায়ানকে নিয়ে আসতেন। যেহেতু ওকে নিয়ে আসেননি, তার মানে আপনি ব্যাপারটা তায়ানকে বলেননি। কারণ তায়ান তুরকে খুব ভালোবাসে, আর যেহেতু ও এখনও পুরোপুরি সুস্থ নয়, তাই আমি ওকে ব্যাপারটা বলতে পারিনি। কি এমন হয়েছে যে আপনি তায়ানকে বলতে পারছেন না? ডিরেক্টলি আমার কাছে হেল্প চাইতে এসেছেন? ব্যাপারটা বলতে তোয়ার বিবেক
কে বাঁধছে। অনেক ট্রাই করেছে তুরকে খোঁজার, কিন্তু পায়নি। সবার কাছে শুনেছে তীব্র সব ব্যাপারে সবাইকে হেল্প করে। তাছাড়া তীব্র অনেক দূর সোর্স আছে। ও তুরকে খুঁজতে হেল্প না করলেও ও বলাতে যদি পুলিশ আবার ওর বোনকে খোঁজা শুরু করে, তাই বাধ্য হয়ে তীব্রের কাছে হেল্প চাইতে এসেছে। আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই কান্না করে দেয় তোয়া। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কিছুটা অবাক হয় তীব্র। তারপর তোয়া ওকে বিয়ের দিনের পার্লারের ঘটনা থেকে শুরু করে কিডন্যাপিং, নিমি ননি ফিরে আসা, ওদের কথা, তুরের বয়ফ্রেন্ডের সাথে পালানোর সব কথা বলে। এগুলো শুনে তীব্র কিছুক্ষণ চুপ থাকে, তারপরে বলে, কিন্তু ওরা যখন বলছে তুই স্বেচ্ছায় নিজের বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে, সেখানে আমি কি করতে পারি? কারণ আমি জানি তুরের কোনো ছেলের সাথে যায়নি, আর না ওর কোনো বয়ফ্রেন্ড ছিল। আপনি বা এতটা শিওর হয়ে কিভাবে বলছেন? এখনকার ছেলেমেয়েরা সব কথা বড়দের বলে না। সেটা হতেই পারে, কিন্তু আপনি ভাববেন তো, ওর যদি স্বেচ্ছায় ওর বয়ফ্রেন্ডের সাথে যাওয়ারই হতো, তাহলে ওর বিএফ ওকে কিডন্যাপ করার পর কেন গেল? আর গেলে যখন, তাহলে আমার বিয়ের দিন কেন গেল, যেখানে ও জানতো ওকে ছাড়া আমি বিয়ে করব না? পুলিশ কি বলছে? পুলিশ প্রথমে নাবালিকা ভেবে ওকে খুঁজল। কিছুদিন আগে ওর 18 বছর পূর্ণ হয়েছে, তাই তারা বলেছে যেহেতু ও অ্যাডাল্ট আর স্বেচ্ছায় যাওয়ার আলামত ওরা পেয়েছে, তাই ওদের আর কিছু করার নেই। আমরা অনেক ট্রাই করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। বুঝলাম, কিন্তু এটা বুঝলাম না এতে আমি কি করতে পারি? আমি তো আর আইনের লোক নই। তীব্র তোয়াকে দেখে যা বুঝেছে মেয়েটি অত্যন্ত বুদ্ধিমতী, সব দিকে খুব বেশি খেয়াল করে। আর এটাও বুঝতে পারছে তোয়া যা করছে সবটা ইচ্ছে করে। নিজের ইচ্ছায় বিয়েটা করতে চেয়ে তায়ানের ওরকম অবস্থা করেছে, আর নিজেই বিয়েটা ভেঙে দিয়েছে। ও চলে যাওয়ার পর তীব্র খামটা হাতে নেয়। শস্যের মধ্যে যদি ভূত থাকে কিভাবে তাড়ানো যায়? যে আমার কাছে বন্দিনী, তাকে খোঁজার দায়িত্ব আমি নিলাম। ভেরি ইন্টারেস্টিং। দেখা যাক কাহিনী কত দূর এগোয়। নিজের রুমে গিয়ে খামটা খুলে ছবিটা হাতে নেয়। ছবিতে নিষ্পাপ বাচ্চা মেয়ের একটা হাস্যোজ্জ্বল ছবি। চেহারায় বাচ্চা মেয়ে ভাবটা এখনও যায়নি। যে কোনো মানুষ মায়ায় পড়ে যাবে। তীব্র ছবিটা থাকা তুরের গালে আলতো করে স্লাইড করে। এতটা নিষ্পাপ একটা ফুল ওর কাছে ভাবতে একটা প্রশান্তির আভা ফুটে ওঠে তীব্রের মুখে। এই জীবনে তুরকে আর দেখা হবে না তোমাদের। তুর আর কদিনের মধ্যে নিজেকেও ভুলে যাবে। ওর মন মস্তিষ্কে শুধু একজনই থাকবে, আর তা হচ্ছে তীব্র। তাহলে এই ফ্যামিলি, পরিবার, এদের দিয়ে কি করবে যখন সারা জীবন থাকতে হবে আমার সাথে, আমার বন্দিনী হয়ে? তুরকে আমি এমনভাবে লুকিয়ে রাখবো, ওকে ছায়া তো দূরে থাক, দেখতেও পারবে না। বলেই ছবিটায় আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে ছবিটা আগুনে ঝলসে যায়। আমি পারলে সবার মন থেকে তুর নামটাই মুছে ফেলতাম, কিন্তু তা আমার সাধ্যের বাইরে। কিন্তু তুরের মন থেকে ওর অতীত মুছে ফেলা আমার সাধ্যে। তুরের নিজের বলতে কিছুই থাকবে না। আমি শব্দটা বলতে তুর আমাকে চিনবে, এই তীব্রকে চিনবে। তারপর খামের ভেতরে থাকা ডকুমেন্টসগুলো দেখে সেগুলো তুলে রাখে। তখনই তীব্রের কাছে একটা ফোন আসে। তীব্র কলটা চেক করতেই দেখে কুরিয়ার সার্ভিসের। হ্যালো স্যার, আপনি যে মেডিসিন আনতে দিয়েছিলেন সেটা পার্সেল আপনার হসপিটালের ঠিকানায় পাঠানো হয়েছে। কথাটা শুনেই তীব্রের মেজাজ গরম হয়ে যায়। ও ফোনের মধ্যে চিৎকার করে বলে ওঠে, আমি সেটা আমার বাড়িতে বা অফিসে পাঠাতে বলেছি। সরি স্যার, এতক্ষণে তো পৌঁছে গেছে। ড্যামেট। তীব্র আর এক মুহূর্ত অপেক্ষা করল না, হসপিটালে চলে গেল। নিজের কেবিনে গিয়ে পার্সেল খোঁজার চেক করতেই কেউ সেটা ওর সামনে ধরে। আপনি কি এটা খুঁজছেন ডক্টর রায়ান? কণ্ঠস্বরটা শুনে তীব্র নিজের চোখ বন্ধ করে নেয়। রাগে টেবিলটাকে আঁকড়ে ধরে। যে ভয়টা করেছিল সেটাই সত্যি হলো। পার্সেলটা ডক্টর অরুণের হাতে পড়ে গেছে।
অন্য কাউকে যা হোক বোঝানো যাবে, কিন্তু অরুণকে? আর ও যে পার্সেল খুলে দেখেছে তা তীব্র জানে। আমার পার্সেল তোর কাছে কেন? আর অন্য কারোর জিনিসে হাত দিতে নেই, তুই জানিস না? পার্সেলটা নিতে চাইলে অরুণ হেসে দেয়। হাসালি রে, সামান্য পার্সেলের জন্য এত রাগ? সে যাই হোক, এই মেডিসিনটা কার জন্য সেটা তোর না জানলেও চলবে। রায়হান, তুই ভুলে যাচ্ছিস আমি একজন ডক্টর, আর তাই আমি জানি কোন মেডিসিন কী কাজে লাগে। এটা সম্পূর্ণ নিষিদ্ধ একটা মেডিসিন, আর খুব বেশি দামি। আর হসপিটালে এমন রোগী নেই যার এটা দরকার। তাহলে আমার সব ব্যাপারে তোকে নাক গলাতে হবে? আমার দরকার তাই। এখন পার্সেলটা দিয়ে বেরিয়ে যা। অরুণ আর কিছু না বলে চলে যায়। কেউ না চিনলেও আমি তোকে চিনি রায়হান। তুই নিজেকে যেমনটা দেখাস তুই তেমন না। আর এটাও জানি আমি কতটা সঠিক, তাও আমি জানি। তীব্র মেডিসিনটা নিয়ে চলে গেল। পরের দুদিন নিজের সব কাজ গুছিয়ে নেয় তীব্র। বিগত 1 মাস ধরে তুরের সাথে কোনো যোগাযোগ নেই তীব্রের। ও আবার তুরের কাছে যাবে। সমস্ত কাজ শেষ করে রাতের ফ্লাইটে ও তুরের কাছে যায়। প্লিজ ছেড়ে দিন আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কারা আপনারা? তুর কান্না করে কথাগুলো বলছে, কিন্তু কালো টি শার্ট পরা ভয়ঙ্কর লোক দুটো তুরের কোনো কথাই শুনছে না। কিছুক্ষণ আগে তুর তীব্রের দেওয়া ডাইনিংয়ে নিজের মনে হাঁটাহাঁটি করছিল, কিন্তু তখনই কোত্থেকে লোক দুটো এসে তুরকে জোর করে নিয়ে যেতে লাগলো। লোক দুটো নিজেদের ভাষায় কি বলাবলি করছে কিছুই বুঝতে পারছে না, শুধু এটুকু লোক দুটো ওকে এখান থেকে নিয়ে যেতে চায়। তখনই হোটেলের সেই লোকগুলোর কথা তুরের মনে পড়ে। তার মানে কি নিজের স্বার্থ হাসিলের পর তীব্র ওকে নিজের কাছে রাখতে চায় না, ছুঁড়ে ফেলতে চায় তুরকে? তাই এই লোকগুলো নিয়ে যেতে চাইছে তুরকে? এতটা খারাপ আর এতটাই নিষ্ঠুর? তুর নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। লোক দুটোর কাছে ওর শক্তি ব্যর্থ, তবুও নিজেকে বাঁচানোর প্রচেষ্টাই তুর। ওরা তুরকে বাইরে নিয়ে যেতে ধরে, ঠিক তখনই তীব্র আসে। তীব্রকে দেখে লোকগুলো তুরকে ছেড়ে দেয়। লোকগুলো ছেড়ে দেওয়ার কারণে তুর সামনের দিকে তাকায়। তীব্রকে দেখে নিজেকে আটকে রাখতে পারে না। ও কোনো কিছুর খেয়াল না করেই দৌড়ে তীব্রের পা জড়িয়ে ধরে। তীব্র এমন কিছু আশা করেনি। তারপর তীব্র পা জড়িয়ে ধরে অঝরে কান্না করে বলতে থাকে, প্লিজ তীব্র, আমাকে ওই লোকগুলোর কাছে ফিরিয়ে দেবেন না। এর চেয়ে ভালো আমাকে মেরে ফেলুন। আমি একজনের ছোঁয়া নিয়ে বেঁচে আছি, কিন্তু অন্য কেউ আমাকে স্পর্শ করলে। অঝরে কাঁদতে থাকে তুর। প্লিজ, আপনি যা বলবেন আমি তাতে রাজি, কিন্তু তবুও আমাকে। তুরের কথাগুলো তীব্রের কানে বাড়ি খাচ্ছে। তুর এসব বলবে ধারণা ছিল না ওর। একটা মানুষের প্রতি কতটা বিদ্বেষ থাকলে এগুলো বলা যায় ভেবে পায় না তীব্র। ও জোর করে তুরকে পা থেকে ছাড়িয়ে টেনে তোলে। তুর তখনও হাত জোর করে মিনতি করে চলেছে। তীব্রের প্রচণ্ড রাগ লাগছে। ও তুরকে ঝাঁকায়। তুর, এসব কি বলছো? শান্ত হও, শোনো আমার কথা। তুর কোনো কিছুই শুনছে না, কোনো জ্ঞান নেই ওর শোনার মতো। এটা দেখে তীব্র ওকে খুব জোরেই ঝাঁকায়, কিন্তু তাতেও কোনো হেলদোল হলো না। তুরের নিঃশ্বাসের গতি আরও বাড়তে থাকে। তীব্র তখনই তুরকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। এবার তুর নিজের ভর ছেড়ে দিয়ে অঝরা কাঁদতে থাকে। তীব্র লোকগুলোকে ইশারা করতে ওরা চলে যায়। আর তুরের কান্না বন্ধ করতে না পেরে তীব্র তুরকে কোলে তুলে রুমে নিয়ে যায়। তুর তখনও ওকে জড়িয়ে ধরে কাঁদছে। তীব্র ওকে বিছানায় নামাতেই তুর দূরে সরে যায়। এটা দেখে তীব্র কোনো কিছুই করে না। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। তীব্র দেওয়াল ঘেঁষে বসে আছে, আর তুর কাঁদছে একটু দূরে। তীব্র নিজের চোখে হাত দিয়ে রেখেছে আর ওর কান্না শুনছে। হঠাৎ করেই তুর বলে ওঠে, সেদিন রাতের পর আপনার মনে হয়েছে আপনি আমাকে ভালোবাসতে পারবেন না। আমি শুধু আপনার কাছে মোহ।
হেঁচকি তুলে তুর নীরব থেকে আবার বলল, আপনি যদি আমার সাথে থাকতে না চান তবে প্লিজ আমাকে আমার পরিবারের কাছে পাঠিয়ে দিন, কিন্তু আমাকে ওই লোকগুলোর কাছে দেবেন না প্লিজ। দরকার হলে আমাকে মেরে। আর কিছু বলতে দিল না তীব্র। এতক্ষণ সহ্য করলেও বাকিটা যেন তীব্রের সহ্যের মতো ছিল না। তুরকে নিজের কাছে টেনে ওর ঠোঁটে ডুব দিল তীব্র। এই প্রথম এতটা গভীরভাবে স্পর্শ করল তীব্র ওকে। তুর নিজেকে ছাড়াতে চাইলেও পারল না। তীব্র ওকে নিজের মাঝে মিশিয়ে নিল। কিছুক্ষণ পর ছেড়ে দিলে তুর নিজের দিকে তাকিয়ে হেঁচকি তুলতে থাকে। তীব্র ওর চুলগুলো হাতে পেঁচিয়ে ওর মাথাটা নিজের বুকের মাঝে চেপে ধরে। তোমার সাথে কি হবে বা না হবে সব আমি ডিসাইড করব, সেটা তোমার কাছ থেকে শুনতে চাই না আমি। তবে তোমাকে একটা সুখবর দিয়ে রাখি, এত সহজে না তুমি আমার থেকে যাচ্ছ আর না আমি তোমাকে ছাড়ছি। তুর নির্বাক চোখে তাকিয়ে আছে তীব্রের দিকে। ঠোঁট দুটো কান্নায় আবার কেঁপে কেঁপে উঠছে। চোখের কোণ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। তীব্র থুতনিটা ধরে। তুর ওর দিকে তাকায়। তুরের চোখের পানিগুলো বুড়ো আঙুল দিয়ে মুছে দু চোখের পাতায় ঠোঁটের পরশ ছোঁয়ায়। তীব্র ওর ঠোঁটের দিকে এগোতেই তুর বলে ওঠে, একটু পানি খাওয়াবেন আমাকে, গলাটা শুকিয়ে যাচ্ছে। কথাটা শুনে তীব্র ওকে ছেড়ে উঠে যায়। ভালোভাবে বুঝতে পারল তুর কেন কথাটা বলেছে। তীব্র বুঝেও না বোঝার ভান করল। তীব্র বাইরে চলে গেলে আমার জন্য পানি আনার জন্য, কিন্তু পানির বোতল তো রুমেই আছে। তাহলে মাথা ছিঁড়ে যাচ্ছে কান্নার কারণে, তাই পানির বোতল নিয়ে পানি খাওয়ার চেয়ে মরে যাওয়া সুবিধার মনে হচ্ছে। ঠিক তখনই তীব্র একটা গ্লাসে পানি নিয়ে তুরকে দিল। বেশ অবাক লাগলো, কারণ তীব্র ওকে এই প্রথম গ্লাসে পানি দিল। তুর ওর হাত থেকে পানি নিতেই তীব্র ওপাশে বসে। তোর গ্লাস হাতে বসে আছে। তীব্র হালকা হেসে বলল, কি হলো, এইমাত্র তো বললে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, তাহলে খাচ্ছ না কেন? তুর আর কিছু না বলে গ্লাসের পানিটা খেয়ে নিল। তীব্র খালি গ্লাসটা পাশে রেখে তুর কে আবার বুকের মধ্যে টেনে ওর মাথায় বিলি কাটতে থাকে। কিছুক্ষণের মধ্যে তুরের মাথা ভার লাগতে শুরু করে। আমার না মাথাটা কেমন ঝিমঝিম করছে, অনেকক্ষণ কেঁদেছ তাই। তুর কিছু না বলে ওভাবে ওর বুকের মধ্যে পড়ে রইল। কিছুক্ষণ যাওয়ার পর তীব্র বলে উঠল, তুর। ঘুমে জড়ানো কণ্ঠে তুর বলল, আচ্ছা আমি যখন তোমার কাছে থাকি তোমার কেমন অনুভূতি হয়? জানি না, খুব অদ্ভুত। এখন কেমন অনুভূতি হচ্ছে জানি না, কেমন জানি ঘোর ঘোর লাগছে। মনে হচ্ছে আমি নেশা করেছি, নয়তো কতদিন ধরে ঘুমাইনি। জানি না কেমন, কিন্তু খুব অস্থির লাগছে। আচ্ছা এটাকে কি বলে? বুঝলো তুরের নেশা হয়ে গেছে। তীব্র বলল, ভালোবাসা। তুমি আমাকে ভালোবাসো, তাই আমি যখন তোমার কাছে থাকি তখন তোমার এরকম ফিলিংস হয়, কারণ তুমি আমাকে ভালোবাসো। যখন কারোর অন্য কাউকে ভালো লাগে তখন মস্তিষ্কে রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়, ফলে ব্যক্তির মনে সৃষ্টি হয় সুখানুভূতি। আর মজার ব্যাপারটা কি জানো, সেই সুখ অনুভূতিটা ড্রাগসের মতো হয়। মানে একজন মাদক গ্রহণকারী মাদক সেবনের সময় যেমন ফিল করে, একজন প্রেমে পড়া ব্যক্তির অনুভূতিটা ঠিক তেমনই। এটা শুনে তুর জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকায়। নিজের চোখ স্থির রাখতে পারছে না তুর। টেনে খোলার চেষ্টা করলেও বারবার বন্ধ হয়ে আসছে। কাঁপা কাঁপা গলায় নেশাক্তভাবে তুর বলে, তার মানে আমি আপনাকে এতটাই ভালোবাসি যে আপনি কাছে এলে নিজেকে মাতাল মাতাল লাগে? তার মানে আমি চাইলেও আপনাকে ছেড়ে যেতে পারবো না? আমার খুব কষ্ট হবে, তাই না? একটুও না, অনেকটা হবে, যা তুমি ভাবতেও পারছো না। কেন এত ভালোবেসেছি আপনাকে, আমি তো তা চাইনি। প্রেমের নেশাটাই এমন তুর, কেউ চায় না কিন্তু না চাইতেও পেয়ে বসে। যেমন তুমি নিজেকে দেখো।
আমি সত্যি আপনাকে ভালোবাসি, তাই তো আপনি কাছে এলেই নেশা নেশা লাগে। তীব্র বলল। কিছুক্ষণ পর তীব্র বলে উঠল, তুর, আমার একটা কথা রাখবে? কি কথা? আগে বলো রাখবে। তুর এখন ভাবার মতো পর্যায়ে নেই। তীব্র যা বলছে তাই। রাখবো। আচ্ছা, এখন থেকে তুমি আমার তুর, শুধু আমার। আর কিছু বলার আগে ঘুমিয়ে গেল তুর। তীব্র ওকে নিজের বুকে জড়িয়ে শুয়ে রইল। সকালে ঘুম থেকে উঠতেই চমকে যায় তুর। তীব্র গালে হাত দিয়ে ওকে দেখছে। এটা দেখে চোখগুলো বড় বড় হয়ে যায় তুরের। তীব্র এটা মন ভোলানো হাসি দিয়ে তুরের কপালে ভালোবাসার পরশ দেয়। আপনি এভাবে? তীব্র ওর ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। তারপর ওর কপাল থেকে চুলগুলো সরিয়ে ওর কাছে গিয়ে বলে, গুড মর্নিং মাই লেডি, অনেক বেলা হয়ে গেছে, ফ্রেশ হয়ে এসো। আমি নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়েছি, তাড়াতাড়ি। তারপর তোর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে এসে দেখে তীব্র বসে আছে ব্রেকফাস্ট নিয়ে। তুরকে দেখে বড় সড়ো একটা হাই তোলে। যদি এখানে মাছি থাকতো তাহলে আমাকে মাছি তাড়াতে হতো। তীব্র কাজের আগাম মাথা তুর বুঝতে পারছে না। এটা দেখে তীব্র রেগে বলে, এই মেয়ে কি করছো? না মানে সরি। এটা শুনে তীব্র হাসে। তারপর তুরকে টেনে নিজের কোলে বসিয়ে দিয়ে ওর কোমর ধরে বসে। আর তুর ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। অনেক কষ্ট করে বানিয়েছি, এবার কষ্ট করে একটু খাইয়ে দাও তুমি। তুর তখনও ওর দিকে চেয়ে আছে। এটা দেখে তীব্র বিব্রত হয়। এভাবে তাকিয়ে কি দেখছো? নাস্তা বানিয়ে দিয়েছি বলে কি খাইয়ে দিতে হবে না? খাওয়াও, ধমক দিয়ে বলে তীব্র। তখনই তুর এক টুকরো খাবার দ্রুত তীব্রের মুখে পুরে দেয়। তীব্র পুরোটা খাবার ওর দিকে তাকিয়ে খেয়ে নেয়। তুর নিজেও আবুলের মতো তীব্রকে দেখছে। খাবার খাওয়ালে হবে, পানি দেবে না? তুর গ্লাসের পানি তীব্রকে খেতে দেয়। তীব্র পানি খেয়ে বলে, খাবার খেলাম, মিষ্টি তো দিলে না। তুর টেবিলে দেখলো কিন্তু কোনো মিষ্টির আইটেম পেল না বলে অপরাধী চোখে ওর দিকে তাকাতেই, আচ্ছা এটা আমি নিয়ে নিচ্ছি। তীব্র আলতো করে তুরের গালে ঠোঁট বুলিয়ে কপালে চুমু এঁকে দেয়। খাবারটা খেয়ে নিও, আমার বাকি কাজটা শেষ করে দ্রুত ফিরে আসব, একটা রহস্যময় হাসি দিয়ে বলে তীব্র। তীব্র উঠে চলে গেল আর তুর ওখানেই একটা চেয়ারে বসে রইল। তীব্রের কথার আগা মাথা কিছুই বুঝছিল না। তুরের খিদে পেয়েছে তাই নিজেই খেয়ে নিল। কিন্তু দেখলো খাবার অনেক, কিন্তু সবটাই তীব্রের খাওয়া। মানে তুরকে এখন তীব্রের খাওয়া খাবারটাই খেতে হবে। তীব্র ইচ্ছে করেই করলো নাকি না বুঝলো না, বাধ্য হয়ে খেয়ে নিল তুর। সারাদিন তুরের একরকম অস্থিরতায় কেটে গেল। কেন জানে না, ওর খুব অদ্ভুত লাগছে। তীব্রকে পুরোপুরি অন্যরকম লাগছে। কখন তীব্র আসে তা খেয়াল নেই তুরের। বন্দি জীবনে অভ্যস্ত হলেও অস্বস্তি কাটেনি, তাই ও শুয়েছিল। দরজা খোলার আওয়াজে বুঝতে পারে তীব্র এসেছে। তুর উঠে বসতেই তীব্র ওর দিকে হাত বাড়িয়ে দেয়, কিছুটা ঘাবড়ে যায়। কি তোমার ওড়নাটা? মানে তোমার ওড়নাটা দাও। তুর কিছু বুঝতে পারে না দেখে তীব্র নিজেই ওর থেকে ওড়নাটা নিয়ে নেয়। তারপর নিজের মাথাটা মুছতে মুছতে বলে, তুমি থাকতে আমাকে আমার মাথা মুছতে হলো। তুরের হাতে ওড়নাটা দিয়ে, নিজে মুছে দাও। আমি? আজব, তোমার ওড়না, তোমার আমি, সব কিছুই যখন তোমার, আমি কেন মুছবো? মুছো বলছি। তুরের কোমর ধরে নিচে বসে তুর তীব্রের মাথা মুছে দিতে তুর বলে, আপনার মাথা কীভাবে ভিজলো? আজকে নতুনভাবে কিছু চেয়েছি, তাই প্রকৃতি নিজের আশীর্বাদ দিয়েছে। তুর যে আগামাথা কিছুই বোঝেনি বুঝতে পারল তীব্র। তীব্র হালকা হেসে বলল, বাইরে বৃষ্টি হচ্ছে তুর। কথাটা শুনে তুরের মনে কম্পন তৈরি হলো। পৃথিবীতে বৃষ্টি কেমন হয়
তা হয়তো ভুলে গেছে, না ভুললেও মনে পড়েনি। তুরের ছটফটানি বেড়ে গেল, জোরে জোরে নিঃশ্বাস, কান্নার বেগ আটকাতে চাইছে। তীব্র থেকে সরে ভেজা ওড়নার বদলানোর বাহানায় মুখ লুকালো। তীব্র জানতো এমনটা হবে, ইচ্ছে করেই বলল কথাটা। ও তুরের কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ের চুল সরিয়ে কয়েকটা চুমু খেলো। তুর কেন চোখ বন্ধ করলো জানে না। তীব্র তুরকে নিজের দিকে ফিরিয়ে বন্ধ চোখের পানি মুছে দেয়। তারপর মোহনীয় সুরে বলে, বাইরে যাবে তুর? কথাটা শুনেই তুর অবাক চোখে ওর দিকে তাকায়। তীব্র সত্যিই ওকে বাইরে নিয়ে যাবে? সত্যি ওই বন্ধ দরজার বাইরে ওপাশে যাবে? বাইরের জগৎটাকে দেখবে ও? ওর চোখে খুশির ঝলকানি দেখতে পাচ্ছে তীব্র। কি হলে? বাইরে যাবে? বৃষ্টি দেখবে? ভিজতে চাও বৃষ্টিতে? তুর কি বলবে বুঝতে পারছে না। চোখের পানি আর মুখের খুশির ঝলক, কিন্তু আবেগটা যেন গলায় আটকে গেছে। তাই কিছু বলতে পারল না তুর, শুধু চোখের থেকে খুশির পানি ছাড়ল। তবে আমার একটা শর্ত আছে। কথাটা শুনে তুরের মুখটা কালো হয়ে গেল। এটা থেকে তীব্র বলল, নিয়ে যাব, কিন্তু আমি যতক্ষণ না বলবো তুমি নিজের চোখ খুলতে পারবে না। তুর কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। কিন্তু চোখ বন্ধ করে যাবে কিভাবে? তীব্র ধরতে ওকে কোলে তুলে নিল। তুর গলা জড়িয়ে ধরল। তুর, যদি যেতে চাও তাহলে চোখ বন্ধ করো। তুর চোখ বন্ধ করে তীব্রের বুকের সাথে লেপ্টে গেল। তীব্র মুচকি হেসে ওকে দরজার দিকে নিয়ে গেল। তারপর তুরকে নিজের বন্ধ দরজা থেকে বাইরে বের করে ছাদের দিকে পা বাড়ালো। যতই এগিয়ে যাচ্ছে তুরের ভেতরে নাড়িয়ে দিচ্ছে। ও আজ 4 মাস পর প্রকৃতির মাঝে যাচ্ছে। কিন্তু তুর নিজের চোখ খুলল না। হঠাৎ তুর নিজের শরীরে ফোঁটা ফোঁটা ঠান্ডা পানির আভাস পায়, কিন্তু তখনও ওভাবেই থাকে। তীব্র সোজা তুরকে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ায়। তুর চোখ খোলে। তীব্রের ডাকে তুর ওর দিকে তাকায়। খুব জোরে বৃষ্টি পড়ছে। মুহূর্তে দুজন ভিজে একাকার। তুর তীব্রের গলা জড়িয়ে আছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। একজনের চোখে অজস্র প্রশ্ন, আর একজনের চোখে অদ্ভুত মোহ। হঠাৎ বাজ পড়তেই তুর জড়িয়ে ধরে ওকে। এখন তোমাকে নিজের মাঝে আটকাতে চায় না তুর। অনেক বন্দী থেকেছ, আজকের এই মুহূর্তের জন্য তুমি মুক্ত তুর। আমাকে ছেড়ে নিজের মতো বাঁচো। তুরকে নিজের কোল থেকে নামিয়ে দেয় তীব্র। তীব্রের বাহুবন্ধন থেকে মুক্ত হয়ে তুর চলে যেতে চায়, কিন্তু তুরকে নিজের মাঝে টেনে নেয় তীব্র। এই মুহূর্ত তোমার, কিন্তু এর পরের মুহূর্তটা শুধু আমার হবে, মনে রেখো। তুরকে ছেড়ে দিয়েই তীব্র তুরের থেকে দূরে সরে যায়। দেওয়ালে হেলান দিয়ে তুরকে দেখতে থাকে। বন্দিজীবন এই প্রথম মুক্তি তুরকে খুশিতে কাঁদিয়ে দিয়েছে। আকাশের দিকে তাকিয়ে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করছে তুর। পানির ফোঁটা, ঠান্ডা বাতাস, হাড় হিম করা ঠান্ডা নিজের চোখ বন্ধ করে অনুভব করছে তুর। আর ওদিকে তুরকে আপন খেয়ালে দেখতে ব্যস্ত তীব্র। এরপর প্রতিটি দিন তোমার এমন হবে তুর, তুমি যা চাইবে সব দেব আমি তোমায়, বিনিময়ে শুধু তোমায় চাই। আমার প্রথম এবং শেষ চাওয়া তুমি। আসক্ত আমি তোমার মাঝে, বিকজ ইউ আর মাই অ্যাডিকশন তুর। তুর বুক ভরে শ্বাস নিচ্ছে, তখনই ঘাড়ে কারোর গরম নিঃশ্বাস পায়। তুর পেছনে ফিরতেই দেখে তীব্র দাঁড়িয়ে আছে। আপনি? অঝরে কাঁপছে তুরের ঠোঁট দুটো। বুঝতেই পারছে প্রচণ্ড ঠান্ডা লাগছে ওর। অনেক দিন পর বাইরে, তাছাড়া এখানকার আবহাওয়া অনেক ঠান্ডা। তুর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে? তোমাকে চাই। মানে? তোমার নেশায় আমি আসক্ত তুর। শুধু নিজের একাকিত্ব দূর করতে তোমাকে চেয়েছি, আর এখন নিজের জন্য তোমাকে চাই। তীব্র, আপনি? সারা জীবনের জন্য। তুর তীব্রের সামনে থেকে চলে যেতে নিলেই তীব্র ওকে টান দিয়ে নিজের কাছে এনে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তুর তীব্রকে ছাড়ানোর চেষ্টা করলেও এক পর্যায়ে শান্ত হয়ে যায়।
তীব্র আজ তুরের মাঝে হারিয়ে যেতে চায়, আর কোনো দূরত্ব রাখবে না ওদের মাঝে। তুরের ঠোঁট থেকে সরে এসে ওর হাত পেছনে মুড়ে নিজের মধ্যে মিশিয়ে নেয়। আজ তোমাকে চাই আমি তুর, তোমার সজ্ঞানে তোমাকে আমি নিজের করে পেতে চাই তুর, যাতে চাইলেও কোনো দিন তুমি আমাকে ছেড়ে যেতে না পারো। তীব্রের কথার কি উত্তর ও দেবে ওর জানা নেই। তীব্র ওর কাছে ওকে চাইছে, অথচ যা নেওয়ার তা তো সেই দিন নিয়েই নিয়েছিল। তাহলে আজ কেন অনুমতি চাইছে? এটা কি তুরকে তাচ্ছিল্য করার জন্য? তুর যদি না চায় তবে কি তীব্র ওকে ছেড়ে দেবে? তা তো নয়। তাহলে কেন চাইছে অনুমতি? অবাক চোখে তাকিয়ে আছে তুর। তোমার নীরব চাউনিকে আমি সম্মতি ভেবে নিলাম তুর। তুরের বলার ভাষা নেই, আর তীব্রের জানার ও তুরকে কোলে তুলে যেভাবে গিয়েছিল সেভাবেই ফিরে আসে। কিন্তু এখনও তুর অবাক হয়ে ওকে দেখে যাচ্ছে। তুরকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তুরের দিকে কিছুটা ঝুঁকতেই তুর মুখ ফিরিয়ে নেয়, কিন্তু দুপাশে তীব্রের হাত থাকায় যেতে পারে না দূরে। তীব্রের চোখের দিকে তাকাতেই নেশাক্ত তীব্রকে দেখতে পায়। এই মুহূর্তে তোমার মাঝে কোনো নেশা নেই তুর, না আমার নেশা আর না মেডিসিনের। তুমি সম্পূর্ণ সজ্ঞানে আছো। তাই আজ এই মুহূর্তে আমি তোমাকে আপন করতে চাই, যাতে আমার মায়ায় পরে হলেও আমাকে ছেড়ে যেতে না পারো। নিজের মনে কথাগুলো ভেবেই তুরের দিকে এগোয় তীব্র। তুর খুব ভালোভাবেই বুঝতে পারে, আর যাই হোক আজ ও তীব্রর থেকে নিজেকে বাঁচাতে পারবে না। এ নিয়ে তীব্রকে কিছু বলতেও পারছে না। সেদিন যেটা ওর অজ্ঞানে করেছিল, আজ সেটা তীব্র সজ্ঞানে করছে। সেদিন বাধা দেওয়ার জ্ঞান ছিল না, আর আজ শক্তি। কথাটা ভেবে নিজের চোখ বন্ধ করে নেয় তুর। সকালে ঘুম থেকে উঠলে দেখে তীব্র ওকে বুকের মাঝে নিয়ে শুয়ে আছে। নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ও শুয়ে পড়ে। তীব্রের ঘুমন্ত মুখটা ওর সামনে, আর ও সেই মুখটা দেখতে দেখতে নিজের দু চোখে পানি বিসর্জন দিতে ব্যস্ত। আবার ঘুমে ঢলে পড়ে তুর। ঘুম ভাঙতে তীব্রকে কাছে পায় না তুর। ও আশেপাশে তাকাতে কোথাও তীব্রকে দেখতে পায় না। শরীরে চাদর টানা, একটা দীর্ঘশ্বাস ছাড়ে তোর। কিছুটা সময়ের মুক্তির জন্য আপনি অনেক বড় দাম নিলেন তীব্র, বিনিময়টা যে এত বড় হবে ভাবিনি। তুর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আসতেই দেখে তীব্র পেছনে ফিরে দাঁড়িয়ে আছে। তুরের আওয়াজ পেয়ে ওদিকে তাকায়। তীব্রের দিকে তাকাতে না পেরে নিচের দিকে তাকিয়ে হাত কচলাতে থাকে তুর। তুরের দিকে হালকা এগিয়ে তীব্র কাছে যেতেই তুর ভয়ে চাউনিতে ওর দিকে তাকায়। তীব্র তা উপেক্ষা করেই তুরকে কোলে নিয়ে রুমের বাইরে নিজের রুমে নিয়ে যায়। সেখানে নিয়ে তুরকে নামিয়ে দেয়। এই প্রথম তীব্রের রুমে এলো তুর। তুর তখনও চুপ করে মাথা নিচু করে তাকিয়ে আছে। তুর, আজকে থেকে তুমি এখানে আমার সাথে থাকবে আমার রুমে। তারপর তুরের হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে বলে, ওদিকে ওয়াশরুম, এটা পরে আসো। তুর কিছু জিজ্ঞেসু দৃষ্টিতে তাকালেও তীব্রকে দেখে বুঝতে পারে ও কোনো উত্তর দেবে না। তাই ও ওয়াশরুমে চলে যায়। ব্যাগটা খুলতে একটা সাদা গাউন দেখতে পায়, কিন্তু এটা বাসায় পরার মতো না। তীব্র ওকে যেসব ড্রেস দিয়েছিল তা সবই ঘরে পরার ছিল, কিন্তু তুর আর বেশি কিছু ভাবল না। নিজস্ব চাওয়া পাওয়া যখন নেই, তখন এটা জেনে কি করবে তীব্র কি চাইছে। ও গাউনটা পরে বাইরে বেরিয়ে দেখল তীব্র খাটের ওপর বসে কি যেন ভাবছে। তুরকে দেখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে। কিছুটা সংকোচ নেই তুর ওর সামনে এসে দাঁড়ায়। তীব্র বসা থেকে উঠে ওর কাছে যায়। তুরের পিঠে হাত দিতেই চমকে ওঠে তুর। তীব্র চোখে চোখ রেখেই জামার চেনটা লাগিয়ে দেয়। তুর কিছু বলতে যাবে তার আগে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দেয় তুরকে। নিজের মতো করে সাজিয়ে দেয়। তুর পুতুলের মতো অবাক চোখে নিজেকে দেখছে। আর দেখবেই না কেন, 4 মাস পর নিজেকে দেখছে আয়নায়।
4 মাসে সূর্যের আলো চোখে লাগেনি, পুরো শরীর সাদা বরফের মতো। নিজেকে বরফের পুতুল মনে হচ্ছে, যার না আছে কোনো অনুভূতি, না আছে কোনো ইচ্ছা অনিচ্ছা। কথাটা ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে, কিন্তু সেটা কিসের ছিল তা জানা নেই তুরের। নিজের কাজ শেষ করে তুরের চোখ বেঁধে দেয় তীব্র। তারপর ওকে দাঁড় করিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়েই কোলে তুলে নেয়। তুরকে নিয়ে কোথাও যাচ্ছে তীব্র। হঠাৎ মনে হলো তুরকে গাড়িতে বসিয়ে দিয়েছে। চোখ বাঁধা, তাই কিছু বুঝতে পারছে না। গাড়ি থামতেই আবার ওকে কোলে তুলে নেয়। তুরের প্রচণ্ড বাতাস আর কোনো কিছুর গর্জন ফিল করতে পারছে। তখনই তীব্র বলে ওঠে, আমি কোনো পুতুলকে নিয়ে আসিনি, যার না থাকবে কোনো অনুভূতি, না থাকবে কৌতূহল। কিন্তু আমি এখানে তোমাকে মেরেও ফেলতে পারি, তাই জিজ্ঞেস করছি কেমন লাগছে তোমার। তীব্রের কথার স্পষ্ট উত্তর দেয় তুর, আগুনের সাথে বসবাস করছি আমি, তাতে যে পুড়তে হবে তাও আমার অজানা নয়। তবে আপনি কি জানেন, সেই আগুন আমার শরীরটাকে জ্বালিয়ে শেষ করে দেয়। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, তা আমাকে দহনে জর্জরিত করলেও আমাকে তা মারবে না। মানে আমাকে পুড়িয়ে যন্ত্রণা দিলেও আমাকে ছাই করার শক্তি সেই আগুনের নেই। ঠোঁটের কোণে হাসি রেখে বলল তুর। এই কথা শুনে তীব্র নিজের মনে হেসে ওঠে। এতটাই বিশ্বাস আগুনের ওপর? না, নিজের ওপর আছে, আমাকে ছাই করার শক্তি তার নেই। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন, ছাই করতে পারবেন কি না। তুরের কথাটা যে এমন হবে তার ধারণা ছিল তীব্রের, কারণ ও জানে তীব্রের প্রতি এখন আর তুরের কোনো ভয় নেই, যেটা আছে সেটা ক্ষোভ। এই জন্যই তোমাকে চায়। সত্যি বলেছ, আসলে আগুনের এতটাও ক্ষমতা নেই, কিন্তু তাকে সামান্য ভাবছ না। ছাই না করতে পারলেও তার যন্ত্রণা কিন্তু অনেক বেশি। দেখতে চাও? জানো জিততে পারবে না, কিন্তু হার মানতে চাও না, তাই তো সব কিছু পেয়েও তোমাকে চাই। তারপর তুরকে নামিয়ে দিতেই তুর তীব্রের শার্ট খামচে ধরল, পায়ের নিচে নরম কিছু ঠেকল। তীব্র ওর চোখের বাঁধন খুলে দিতেই তুর চোখের সামনে নীল সমুদ্র অজস্র ঢেউ দেখতে পেল। তুর তীব্রকে ছেড়ে পানির দিকে পা বাড়ালো। পা দুখানা সমুদ্রের পানিতে ভিজে তা নিয়ে খেলতে লাগলো। আকাশ পুরো রোদলা না হলেও সূর্যকে দেখা যাচ্ছে। তীব্র তখন সূর্যকে উদ্দেশ্য করে বলে, আমার কথা আমি রেখেছি, যার মাঝে নিজেকে হারিয়েছি তাকে কেউ স্পর্শ করা তো দূরে থাক, দেখতেও দেয়নি। হঠাৎ মেঘগুলো ঢেকে দিল সূর্যকে। তীব্রর মনে হলো সূর্যটা মুখ লুকিয়েছে মেঘের আড়ালে। তীব্র গিয়ে তুরের হাতটা শক্ত করে ধরে টেনে নিয়ে আসে। তুর ঠোঁট উল্টে বলে, এখনই চলে যাব? না, ওখানে যাব, একটা ছোট শিপ দেখিয়ে দিয়ে। আজ সারা দিন এই সমুদ্রের বুকে আমরা দুজন ঘুরব। তারপর তুরকে নিয়ে সারা দিন সমুদ্রের বুকে ঘোরে তীব্র। তুর সমুদ্রের মাঝে ব্যস্ত, আর তীব্র সমুদ্রে থাকা তুরের মাঝে। বিকেলের দিকে ওরা একটা দ্বীপের কাছে আসে। চোখ ধাঁধানো সৌন্দর্য তার, চারিদিকে সবুজের মাঝে বেষ্টিত উঁচু উঁচু পাহাড়। এবার কৌতূহল হয়ে তুর জিজ্ঞেস করেই বসে, এটা কোথায়? বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে জানা ছিল না। এটা শুনে তীব্র হালকা হাসে। তা জেনে কি করবে, এই মুহূর্তটা অনুভব করো শুধু। তারপর তুরকে নিয়ে নেমে আসে শিপ থেকে। কিছু দূর হাঁটার পর ওরা পাহাড়ি সিঁড়ি কাছে আসে, কিন্তু তুরের অবস্থা খারাপ। এতটুকু পথ হেঁটেছে তাতেই পা ফেটে যাচ্ছে। আর এটাই স্বাভাবিক, কারণ বিগত 4 মাস ও হাঁটেনি, তাও আবার এই পাহাড়ি রাস্তা। তুর মুখটা কালো করে বলল, আমি আর পাচ্ছি না। তীব্র জানতো এমনটাই হবে, তাই কথা না বলেই তুরকে কোলে তুলে নিল। তারপর ওপরের দিকে তাকিয়ে হাঁটা শুরু করলো। তুর ওর গলা জড়িয়ে ওকে দেখেই যাচ্ছে। লোকটা কী চাইছে তার কোনো কিছুই ঠাহর করতে পারছে না তুর। কিছু দূর হাঁটার পর তীব্র বড় বড় নিঃশ্বাস নিয়ে তুরের দিকে তাকায়। এটা দেখে তুর বলে, আমাকে নামিয়ে দিন, আমি যেতে পারবো। আমি জানি পারবে, কিন্তু তাতে আমার কষ্ট হবে।
তারপর তীব্র আবার ওঠা শুরু করলো। তুর বুঝতে পারল তীব্রের কষ্ট হচ্ছে, কিন্তু কেন জানি তীব্রের এই কষ্টটা ওর মুখে হাসি ফুটিয়ে তুলল। তুরের হাতে থাকা রুমালটা দিয়ে তীব্রের কপালের ঘাম মুছে দিল। তীব্র তুরের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। 360টা সিঁড়ি পর তীব্র কাঙ্ক্ষিত স্থানে পৌঁছালো। প্রায় গোধূলি লগ্ন। তীব্র কোলে থাকা অবস্থায় তুরকে পাহাড়ের শেষ প্রান্তে নিয়ে যায়। তারপর ওকে চারিদিকে দেখতে বলে। হালকা অন্ধকার পাহাড়ের বুকে গোধূলি লগ্নে সূর্যের রক্তিম আভা চারিদিকে প্রকাশিত। তুর নিজের জীবনের সবচেয়ে সুন্দর জিনিস দেখছে। আমাকে নামান তীব্র। তীব্র ওকে নামাতে ও দুহাত খুলে মুক্তভাবে নিঃশ্বাস নিতে থাকে চোখ বন্ধ করে। আর তীব্র ওকে জড়িয়ে ধরে। কতক্ষণ থাকে জানা নেই। দিনের আলো ফুরিয়ে আসতেই তীব্র ওকে নিয়ে পাহাড় থেকে একটা গেস্ট হাউসে যায়। আগে থেকেই সব কিছু ব্যবস্থা করে রেখেছিল তীব্র। তীব্র ওকে রুমে গিয়ে তুরকে ফ্রেশ হতে বলল। তারপর নিজেও ফ্রেশ হতে চলে যায়। তুর সেখানে আলাদা পোশাক দেখতে পায়, এটাও সাদা। তুর ফ্রেশ হয়ে এসে দেখে তীব্র সাদা একটা ফতুয়া পরা, যার মাঝে বুকটা খোলা। পুরো শরীরে লেপ্টে বোঝাই যাচ্ছে তীব্র শাওয়ার নিয়েছে। ভেজা চুলে পানিতে পুরো একাকার অবস্থা। কেন জানি না তুরের লজ্জা লাগলো তীব্রকে এভাবে দেখে। লজ্জায় চোখ নামিয়ে নিয়ে কিছু বলতে যাবে, তখনই তীব্র ওর কাছে গিয়ে আলতো করে ওর ঘাড়ে ঠোঁট বুলিয়ে দেয়। এভাবে লজ্জা পেও না, লজ্জাগুলো বাঁচিয়ে রাখো, নয়তো তোমারই বিপদ। কথাটা বলেই তুরকে কালো একটা চাদরে মুড়িয়ে দেয়। মোহনীয় এই সৌন্দর্য দেখার অধিকার শুধু আমার, যাকে সবার নজরে আড়াল রাখতে চায়। তারপর তুরকে নিয়ে রাতের খাবারের জন্য চলে যায়। খাবার খাওয়া শেষে ওরা সবার সাথে বসে আড্ডা দিতে থাকে। তখনই একজন লোক আসে আর ওদের উদ্দেশ্য করে বলে নিজেদের ভাষায়। পাশে থাকা একটি লোক বাংলায় বলে, উনি কে আপনার সাথে? তুর চুপ করে থাকলেও তীব্র হেসে উত্তর দেয়, যার সাথে মানুষ সারা জীবন কাটাতে চায়, সারা জীবন পাশে থাকতে চায়, মানে আমার স্ত্রী। কথাটা শুনে তুর জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকায়। ওর দৃষ্টিকে উপেক্ষা করে তীব্র বলে, দোয়া করে দিন আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি, চাইলেও যেন ছেড়ে যেতে না পারি। লোকটা এটা শুনে ওদের দোয়া দিয়ে চলে যায়। খাবার খেয়ে তীব্র ওকে রুমে নিয়ে চলে যায়। তুর এসে ওয়াশরুমে ঢুকে যায় আর তখনই বাইরে কারো নক করার আওয়াজ পায়। তীব্র গিয়ে দরজা খুলতেই অবাক, এটা কি? তুমি? স্যার, এটা আপনাদের জন্য, যেহেতু আপনি স্পেশাল গেস্ট তাই আপনাদের জন্য। এটা খুবই বিখ্যাত শরবত। তীব্রের বুঝতে বাকি থাকে না এটা কি হতে পারে। ও মুচকি হেসে বলে ওঠে, বউ নিয়ে হানিমুনে এসে নেশা করব? স্যার, এটাই তো নেশা করার সময়, রেখে দিন। তীব্র বুঝলো না নিলে ছাড়বে না, তাই গ্লাসটা নিয়ে ওকে টিপস দিয়ে বিদায় করলো। গ্লাসটা টেবিলে রেখে বলল, যে নেশায় আমি পড়েছি তা কাটাতেই আমার সারা জীবন লেগে যাবে। এই নেশা কখনো জড়াবো। তাচ্ছিল্যের হাসি দিয়ে চলে যায় তীব্র। ওদিকে ওয়াশরুম থেকে বেরিয়ে তুরের বেশ পানির পিপাসা পায়। ও গ্লাসে শরবত দেখে কিছু না ভেবেই ঢকঢক করে সবটা খেয়ে নেয়। এতে এতই মজা লাগে, হাতে যা লাগে তার থেকেও চেটেপুটে খেতে থাকে। বেশ কিছুক্ষণ পর তীব্র রুমে আসতেই দেখে লাইট অফ। বাইরে থেকে আবজা আলো আসছে। তীব্র লাইটের কাছে যেতেই কেউ ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর ওর উপর চড়ে বসে। তীব্রের বুঝতে বাকি থাকে না মানুষটাকে। আবঝা আলোয় মুখটা ঠিক দেখতে পাচ্ছে। তুমি? হুশ, আপনাকে আজ আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তীব্র। তুমি নেশা করেছো? না, শরবত খেয়েছি। তা বুঝতেই পারছি। আগে প্রশ্নের উত্তর দিন। তীব্রের কপাল থেকে নাক স্লাইড করে তুর। বলো, উত্তর দেব। আমাকে কেন এনেছেন, কেন আটকে রেখেছেন কিছু জানতে চাই না। আমার প্রশ্ন, আমি কি আপনাকে ভালোবাসি? কোনো সন্দেহ? তুরকে কাছে টেনে।
ভালোবাসার মানুষের ছোঁয়ায় নাকি পূর্ণতার অনুভূতি হয়, কিন্তু আপনার ছোঁয়ায় আমার এতটা তিক্ততার অনুভূতি হয় কেন? ভালোবাসার মানুষ হয়েও যখন আপনি আমাকে স্পর্শ করেন তখন কেমন মনে হয় আমি আপনার থেকে দূরে যেতে চাই। করুণ চোখে তীব্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তুর। তীব্র ওর চোখের অসহায় ভাষা পড়লেও নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। ও তুরকে নিজের ওপর থেকে ফেলে ওর গাল চেপে ধরে। আমার ছোঁয়া তোকে কি দেয় জানি না, কিন্তু তোকে শুধু আমার চাই। আমার জীবনে যেমন তুই ছাড়া কেউ ছিলি না, তেমনি তোর জীবনেও থাকবে না। সত্যি কি ভালোবাসি আপনাকে। আর কিছু বলার আগেই তীব্র ওর ঠোঁটজোড়া দখল করে নেয়। এবার তুরও ছাড়ায় না নিজেকে, সায় দেয় তীব্রের ডাকে। ভালোবাসার অদ্ভুত নেশায় হারিয়ে যায় দুজন। এভাবে কেটে যায় 1 মাস। তুর তীব্রকে মেনে নিতে না পারলেও অভ্যস্ত হয়ে গেছে ওর মাঝে। এই যে ব্যাপারটা, কি আজকে সারাদিন লাগবে নাকি আজকে আদৌ কি পেটে কিছু পড়বে? দেখো, চ্যালেঞ্জ যখন নিয়েছি কেক আমি বানাবই। এ নিয়ে 3টা 30টা হলেও সমস্যা নেই। জেতার জন্য তীব্র কি করতে পারে কোনো ধারণাই নেই তোমার। নেই তো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? আগে আপনি চলে যেতেন, কিন্তু এই 1 মাসে আপনি একদিনের জন্য কোথাও যাননি কেন? গেলে খুশি হতে নাকি? না, তা হব কেন, এমনি জিজ্ঞেস করলাম। হয়েছে, এখন একটু হেল্প করো আমাকে। কি অদ্ভুত তাই না আমাদের সম্পর্ক? স্বাভাবিক স্বামী স্ত্রীর মতোই সম্পর্ক আমাদের, তাদের মতোই ছোট্ট সংসার, কিন্তু তাদের মতো বিয়েটাই হয়নি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল তুর। তাতে কি? না, তেমন কিছু না, কিন্তু বিশ্বাস করুন আপনার বউয়ের মতো আপনাকে হেল্প করতে পারবো না। কেন? তাহলে তো আপনি বিয়েই করবেন না অন্য কাউকে, সারা জীবন আমার সাথেই থেকে যাবেন। আমার শখও নেই অন্য কাউকে বিয়ে করার। তাহলে একটা কাজ করুন, আমাকেই বিয়ে করে নিন। এমনিতেই আমি ছাড়া আপনি তো অন্য কাউকে বিয়ে করবেন না। কথাটা বলেই চুপ হয়ে যায়। অজান্তেই বলে দিয়েছে কথাটা তুর। এটা দেখে তীব্র নিজের কাজ ফেলে ওর কাছে যায়। তারপর পেছন থেকে ওকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষে বলে, যদি বিয়ে করতে চাই তাহলে করবে? কথাটা শুনে তুর ওর দিকে তাকায়। আপনি আমাকে বিয়ে করবেন তীব্র? যদি বলি হ্যাঁ তবে? তুর কিছু বলতে পারল না, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সেটা খুশির, সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু তীব্রের বউ হতে পারার খুশি কিনা, নাকি নিজেকে পবিত্র করার জন্য সেই মানুষটাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার খুশি, তা বুঝল না তীব্র। কি হলো তুর? জানি না কেন জানি বিশ্বাস হচ্ছে না। আপনি কি সত্যি আমাকে বিয়ে করবেন? আলতো পরশ বুলালো তুরের কপালে তীব্র। সত্যি, তুরকে বুকে জড়িয়ে বলল তীব্র। সাথে সাথে কেঁদে ওঠে তুর, কিন্তু কেন বুঝতে পারে না। এভাবে কেঁদো না তুর, আগে তো বিয়েটা হতে দাও, বাকি কান্নাটা না হয় স্বামীর বুকেই কেঁদো। তুর নীরবে কাঁদতে লাগলো। অনেক সহজে তুমি সবটা মেনে নাও তুর। বিশ্বাস জিনিস খুব খারাপ, সবার ওপর করা যায় না। সেটা যতই আপন হোক, ভাঙলে অনেক কষ্ট হয়। তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু না চাইতেও বারবার। নিজের মনেই দীর্ঘশ্বাস ফেলে আরও জোরে জড়িয়ে ধরল তুরকে তীব্র। আচ্ছা, আগে কেকটা বানিয়ে ফেলি, তারপর না হয় বিয়ে, হানিমুন, বাচ্চা কাচ্চা সব প্ল্যান হবে। ধুর। তীব্র নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল, আর তুর ওকে দেখতে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে না দেখে দেখো, রুমে যাও, আমি কেকটা বানিয়ে নিয়ে আসছি। আজকে আর কেক খাওয়া, একটা ভেঙচি কেটে চলে গেল তুর। এটা দেখে তীব্র এক গাল হেসে দিল। তুর
কেকের জন্য অপেক্ষা করতে করতে প্রায় ঘুমিয়ে যাওয়ার উপক্রম। তখনই তীব্র আসে। এই নাও, হয়ে গেছে। তুর বড়সড় একটা হাই তুলে কেকটার দিকে দেখে অবাক হয়ে তীব্রের দিকে তাকায়। ওয়াও, এত সুন্দর একটা কেক! ভাবা যায় আজকের খাওয়াটাই মাটি হলো। আচ্ছা, তুমি দেখো, আমি আসছি। তীব্র চলে আসতে নেয়, ঠিক তখনই তুর ডাকে। আচ্ছা, আমাদের বিয়ে কোথায় হবে? এই বাড়িতে? কথাটা শুনে তীব্রের পা থমকে গেল। ও শান্তভাবে তুরের দিকে তাকিয়ে ঠোঁটে একটা হাসি রেখা ফুটিয়ে তোলে। তুমি কোথায় চাও? আমি তো চাই যে শহরে আমার জন্ম হয়েছে সেই শহরে। কিন্তু আমি তো মেবি এখন চট্টগ্রামে, তাই না? তীব্র একটা হাসি দিল, কারণ ওরা যে চট্টগ্রামে নেই তা তুরের অজানা। তুর যা চাইবে তাই হবে। তারপর চলে যায় তীব্র। তুর কেকটা দেখে নেয়। অনেকটা পুড়ে গেছে, কিন্তু সেটা খাওয়ার রুচি বা মানসিকতা কোনোটাই নেই ওর। পোড়া নয় বলে, তীব্রের হাতের ছোঁয়া আছে বলে। অতীত মন থেকে মুছে তীব্রের জন্য মনে একটা অতিরিক্ত বিষাদময় কিছু বিষবৃক্ষ চাষ হয়েছে ওর মনে। তীব্রের কথা ভাবলেও সেখান থেকে হয় কাঁটা পায়, না হয় বিষ। ও কেককে দেখে, কিন্তু তা ছুতেই যেন গা গুলিয়ে আসে তুরের। অথচ দিনের পর দিন মুখ বুঝে ওর ছোঁয়াগুলো সহ্য করে যাচ্ছে, তাও আবার মুখে হাসি ফুটিয়ে। তীব্র বাইরে গিয়ে ঋদ্ধকে ফোন করে, কিন্তু কল ট্রান্সফারের মাধ্যমে। কারণ তীব্র কোথায় সেটা যেন কেউ চাইলেও ট্যাপ করতে না পারে। এমনকি ঋদ্ধ নিজেও জানে না তীব্র কোথায় আছে, কোন দেশে তা জানলেও কোথায় তা জানে না। হ্যালো ঋদ্ধ স্যার, আপনি কবে ফিরবেন? গত 1 মাস আপনার কোনো খোঁজ খবর নেই। এখানে সবাই আপনার খোঁজ করছে, বিশেষ করে তায়ান ভাই। আমি প্রতিদিন ওনাকে কিছু না কিছু বলে ম্যানেজ করছি। আমি দেশে ফিরছি 3 দিনের মধ্যে। ওকে স্যার, আমি আপনার জন্য সব রেডি করে রাখছি, আর আপনার দেশে আসার ব্যবস্থা করছি। একদম না ঋদ্ধ, মানে আমি যে আসছি তা যেন কেউ জানতে না পারে। আমি এসে আমার বাড়িতে যাব না, গাজীপুরের যে বাংলো বাড়ি আছে সেখানে যাব। কিন্তু কেন স্যার? কারণ আমি তুরকে নিয়ে আসছি। স্যার, আপনি কি তুরকে ফিরিয়ে দেবেন? না। তাহলে? বিয়ে করব। আমি তুরকে বিয়ে করতে চাই, আর তার সমস্ত ব্যবস্থা করো। তবে সাবধানে, ভুলেও যেন এটা কেউ টের না পায়। আমি ওখানে বেশি দিন থাকবো না, বেশি হলে 2 দিন, তারপর আবার তুরকে নিয়ে ফিরে আসব। আর যেখানে আমি থাকব তার সিকিউরিটি ব্যবস্থা এমনভাবে করো যাতে ভেতরে একটা মাছিও না গলতে পারে। সেটা ঠিক আছে স্যার, কিন্তু বিয়ে? সেটা তুমি বুঝবে না। ওকে আমি ধর্মমতে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। স্যার, সেটা ঠিক আছে, কিন্তু এত রিস্ক নিয়ে এখানে আসার কি দরকার, যেখানে আপনি নিজেই তুরকে খোঁজার জন্য এত কিছু করছেন? সেখানে যদি কোনোভাবে কেউ জানতে পারে তুর আপনার কাছে, কি হবে ভাবতে পারছেন? এতটা রিস্ক নেওয়া ঠিক হবে স্যার? সেই জন্য তোমাকে সবটা গোপনে করতে বলছি। যে 2 দিন আমি সেখানে থাকব তার মাঝে কেউ যেন কিছু জানতে না পারে। ওকে স্যার, সব রেডি করো। তারপর ফোনটা কেটে দেয় তীব্র। অদ্ভুত এক অনুভূতি গ্রাস করেছে তীব্রের, কিন্তু তা নিয়ে বেশিক্ষণ ভাবলে চলবে না। ও দ্রুত তুরের কাছে যায়। তুর ড্রয়িং রুমে টিভি দেখছিল। তীব্র গিয়ে রিমোটটা দিয়ে টিভি বন্ধ করে সোফায় বসে। তুরের দিকে তাকাতেই দেখে ও ঠোঁট উল্টে কান্নার ফেস করে রেখেছে। কি হলো, কাঁদছো কেন? আপনি টিভি বন্ধ করলেন কেন? চিপস খেতে খেতে বলল তুর। তীব্র কিছুক্ষণ চুপ রইল। অনেক ভার নিয়ে তুরকে বলল, তৈরি হও তুর, এই সপ্তাহের মাঝে তোমার আর আমার বিয়ে হবে। কথাটা শুনে দুজনের মাঝে কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। পিনপতন নীরবতাকে কাটিয়ে তুর বলে উঠল, ঠিক কবে? ওর চোখের চাউনিতে অন্যরকম কিছু চাওয়া দেখতে পেল তীব্র। ইচ্ছে করছে না বলতে, তবুও বলল, সেটা কবে বলতে পারছি না তুর। এইটুকু যেন জেনে রাখো,
সেই দিনটা আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত দিন হবে, আর তোমার কাঙ্ক্ষিত আশার। দেখি কারটা পূরণ করে ভাগ্য। তুর কিছু বলল না। তীব্রের কথাটা এমন এলোমেলো ছিল, তা গোছানোর ধৈর্য তুরের নেই। ও বসা থেকে উঠে তীব্রের কাছে গেল। এটা দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তুরের দিকে তাকাতে খুব শক্ত করে জড়িয়ে ধরে তীব্রকে। তীব্র কোনো রিয়্যাক্ট করে না, শুধু নিজের চোখ বন্ধ করে নেয়। নিজের বুকে তুরের গরম নিঃশ্বাস আর হালকা ঠোঁটের ছোঁয়া পায়। আপনি নিজেও জানেন না তীব্র, আপনার বন্ধ দরজার বন্দিনী আপনার তুমি হওয়ার জন্য কতটা অপেক্ষা করছে। নিজের ভালোবাসার মানুষের স্ত্রী হওয়ার মতো সৌভাগ্য কজনের হয়। তীব্র কিছু বলল না, শুধু শুকনো ঠোঁটে আলতো মলিন হাসি ফুটিয়ে তুলল। গভীরভাবে ওর কপালে ভালোবাসার মৃদু স্পর্শ আঁকে। শুধু এই কথাটাই ওর মুখে উচ্চারিত হয়, তৈরি থেকো নিজের ভালোবাসার মানুষকে আপন করে নেওয়ার জন্য। এটা শুনে কিছুটা অবাক হয় তুর। আপন করব মানে? আমি তো কিছু না। আবার মৃদু হাসিতে তুরকে জড়িয়ে চলে যায়। তুর বোকার মতো ওর যাওয়ার দিকে চেয়ে থাকে, বুঝতে পারে না লোকটাকে। অদ্ভুতভাবে সারাদিনে তুর তীব্রের দেখা পায় না। অনেক রাত হয়ে গেল তীব্র ফেরে না। ওর অপেক্ষায় এক পর্যায়ে ঘুমিয়ে যায় তুর। সকালে ঘুম ভাঙতেই দেখে তীব্র ওর কাছে। হতবাক হয়ে সরে যায়, কারণ তীব্র খাটে মাথা দিয়ে মেঝেতে বসে ঘুমিয়ে আছে, তাও তুরের পায়ে হাত দিয়ে। এমনটা আশা করেনি তুর। ও গিয়ে তীব্রের মাথায় হাত বোলাতেই তীব্রের ঘুমের রেশ কাটে। ও তীব্রের দিকে তাকাতেই একটা প্রশান্তির হাসি দেখতে পাই ঠোঁটে। কি হয়েছে আপনার? আমার পায়ের কাছে পড়ে আছেন কেন? পায়ের কাছে কোথায়? আমি তো তোমার সামনে বসে। সেটা তো আমি নিয়ে এসেছি। ও আচ্ছা। উঠে ফ্রেশ হতে চলে যায়। পাগল তো আগেই ছিল, এখন কি বিবাগী হতে চাই না কি রে বাবা? সেটা যাই হোক, আমার বিয়েটা হলেই হবে। ফ্রেশ হয়ে আসতেই তুর ফ্রেশ হতে চলে যায়। এসে দেখে তীব্র খাচ্ছে। এটা দেখে ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। এই মাসের একদিনও তুরকে ছাড়া খায়নি, তাহলে আজ? তীব্র ওর দিকে না তাকিয়ে বলে উঠল, কাল সারাদিন আমি কিছুই খাইনি। তার খবর নেওয়ার প্রয়োজন পড়েনি তোমার। আমি এখন খাচ্ছি বলে চোখে বাজছে নাকি? কথাটা শুনে তুরের শুকনো গলায় কাশি ওঠে। এই লোকটা আসলেই কি? আরে আজব তো, আপনি খাননি তো আমি কি করব? আমি কি আপনার বউ নাকি? তাহলে আমি বিয়ে করছি কাকে? দেখুন, আগে বিয়েটা করুন, তাহলে বউয়ের মতো খেয়াল রাখবো। তার আগে আপনার বউ হওয়ার ফরমাইশ খাটতে পারবো না। মানে কি? বিয়ের পর দাসী থাকতে রাজি, অথচ রানী হয়ে থাকতে রাজি নয়, তাই না? খেতে খেতে বলল তীব্র। আপনি? রেগে গিয়ে তুর বলল, আমিও বা কি কার কাছে বলছি? আপনার সাথে কথা বলাটাই বেকার। তীব্র নিচের দিকে তাকিয়ে খাচ্ছে। তুর চলে যেতে ধরেও থেমে গেল। তারপর অভিমানী গলায় বলে উঠল, বিয়ের পর স্বামীর সেবা করতে মেয়েরা কখনো দাসী হয় না, বরং তার সংসারের কাজ আর স্বামীর সেবা করে সে ঘরের রানী হতে পারে। আর সেটা কি সম্মানের হয় সেটা আপনি বা আপনাদের মতো কিছু পুরুষ বুঝবেন না। বলেই তুই চলে গেল। আর তীব্র খাবারটা মুখে দিতে গিয়েও দিল না। খাবারটা যেন গলায় আটকে গেল। তীব্র তা ছেড়ে উঠে গেল। তুরের রাগে শরীর জ্বলে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে বুঝতে পারছে না। একটা মুহূর্ত যে তীব্র ওকে শান্তি দিত না। একটার পর একটা আবদার না হলে অর্ডার করে ক্লান্ত করে দিত। আজ সারাদিনে বাসায় থেকেও তুরের সাথে একটা কথাও বলেনি, এমনকি ভালোভাবে ওর দিকে তাকিয়েও দেখেনি। কী সব পেপার আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। তুর বারবার ওর সাথে কথা বলার জন্য গেলেও বারবার ইগনোর করছে ওকে। তুরের রাগটা যেন এবার কন্ট্রোল করার মতো না। ও গিয়েই তীব্রের ল্যাপটপটা কেড়ে নিল। বেশ বিব্রত হলো তীব্র। আমার ল্যাপটপটা দাও। দেব না।
তুর দেখো, আমার মেজাজটা গরম করো না, ল্যাপটপটা দাও। বললাম তো দেব না। বলে ল্যাপটপটা ধরে একটা আছাড় মারল। এটা দেখে তীব্র বেশ রেগে যায়। এটা কি করলে তুর? প্রচণ্ড রেগে। বলেছি তো দেব না, তাহলে চাইলেন কেন? বেশি লাই দিয়ে মাথায় উঠিয়ে দিয়েছি। আমার মুখে মুখে তর্ক করছো? করেছি, বেশ করেছি। তুরকে থাপ্পড় মারতে ধরলেই ও চোখ বন্ধ করে নেয়। এটা দেখে তীব্র নিজের হাত নামিয়ে নেয়। কি করবেন? মারবেন? তাই করুন। যেটা বাকি আছে সেই স্বাদটাও পূরণ করে নিন। ছল ছল চোখে তুর বলল। এটা শুনে তীব্র হালকা হাসে। তারপর ওর হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। আচ্ছা বাদ দাও, এবার বলো কি হয়েছে। আপনি আমার সাথে আজ সারাদিনেও কথা বলেননি কেন? ও এই ব্যাপার, 1 মিনিট। বলেই তুরের মুখে কিছু স্প্রে করে। মুহূর্তে ওর কাশি উঠে যায়। এটা কি তীব্র? একটু পর বুঝতে পারবে। মুহূর্তে তুর ওর কোলে ঢলে পড়ে। তীব্র তুরকে বিছানায় শুয়ে দেয়, কপালে চুমু দেয়। আমার দুর্বলতা এভাবে কাজে লাগানো উচিত হয়নি তোমার। তোমাকে আমি মারব না, তুমি জানো। আর তাই ওকে শুয়ে নিজের কাজ শেষ করতে চলে যায় তীব্র। ওকে সব কিছু গুছাতে হবে, তাও তুরের অলক্ষ্যে। আজ রাতেই ওর বাংলাদেশের ফ্লাইট। তবে এবার আর ও আগের মতো তীব্রের ওয়াইফ হিসেবে যেতে পারবে না। ওকে এসআর হসপিটালের পেশেন্ট হিসেবে নিয়ে যাবে, যার পুরো দায়িত্ব হাসপাতালের ওপর। বাংলাদেশে নিয়ে যাওয়ার কারণ দুটো, তোমার ইচ্ছে আর আমার প্রাপ্তি। তারপর সব কিছু গুছিয়ে তুরকে নিয়ে ফিরে আসে বাংলাদেশে। বাংলাদেশে আসতেই এসআর হসপিটালের একটা অ্যাম্বুলেন্স এয়ার কমিটি নিজেই তুলে দেয় ওর কাগজপত্র দেখে। সেখান থেকে মাঝপথে তুরকে নিজের গাড়িতে নিয়ে নিজের বাংলোতে নিয়ে যায় তীব্র। ঋদ্ধ আগে থেকেই সবটা রেডি করে রেখেছিল। তীব্র সোজা তুরকে নিয়ে ফিরতে ফিরতে গভীর রাত হয়ে যায়। তীব্র ওকে শুয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর নিজেকে তুরের পাশে শুয়ে ওকে বুকে জড়িয়ে নেয়। তীব্র আর দেরি করতে চায় না। কালই বিয়ে হবে ওর আর তুরের। চোখে আলো পড়তে ঘুমটা হালকা হয়ে আসে তুরের। হঠাৎ ও চিরচেনা কিছু আভাস পায়। বাতাসে অন্যরকম কিছু ফিল হচ্ছে। অনেক দিন পর চেনা কিছুর আভাস পেল। জানি না কেন এতদিন আবহাওয়াটা অচেনা লাগতো, নিজের না। আজ যেন নিজের মনে হচ্ছে। ও বুক ভরে নিঃশ্বাস নিয়ে চোখ কচলাতে কচলাতে ঘুম থেকে ওঠে। তখনই কারোর গলার গম্ভীর আওয়াজ পায়। গুড মর্নিং মাই লেডি, গুড মর্নিং বলে আবার শুয়ে পড়ে। এটা দেখে তীব্র হ্যাঁচকা টেনে বিছানার কোণে নিয়ে এসে ওকে কোমর ধরিয়ে বসিয়ে দেয়। ঘটনাটা এত দ্রুত ঘটে, সবটা তুরের মাথার উপর দিয়ে যায়। ও চোখ বড় বড় করে তীব্রের দিকে তাকায়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, কাজ আছে আমার। এক হাতে তুরের কোমর আর এক হাতে তুরের থুতনি ধরে। তোর সম্পূর্ণ ভর তীব্রের কাঁধে যদি সরে তাহলে একবারে মাটিতে মুখ থুবড়ে পড়বে তোর। কি বলেছি বুঝেছ? মাথা নাড়ায় তোর। তীব্রকে সোজা করে দিতে ওয়াশরুমে ভো দৌড়। আমি কাকে বিয়ে করছি রে বাবা? তোর ফ্রেশ হয়ে আসতেই তীব্র ওকে ধরে খাটে বসিয়ে দেয়। তোর কিছু বলতে যাবে তার আগেই তীব্র ওকে বলে, এখনই দেখতে পাবে। তবে মেহেন্দি দিয়ে তুরের হাতের মাঝ বরাবর ছোট্ট করে কিছু লেখে। পুরোটা না বুঝলেও ওপরের লেখাটা সেটা বুঝতে বেগ পেতে হয় না। তীব্র লেখা কমপ্লিট করে কাকে যেন আসতে বলে। তখনই দুটো মেয়ে রুমে প্রবেশ করে। তীব্র সরে যেতেই তারা ওর হাতে মেহেন্দি লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। তুর অবাক হয় কিন্তু কিছু বলে না। এদিকে সকালবেলা অনাগত অতিথি, তার ওপর পেটে ইঁদুর। 2 হাতে মেহেন্দির জন্য খেতেও পারে না। বেশ বিরক্ত নিয়েই বলে, আচ্ছা না খেয়ে মরে গেলে আমি মরব, তাতে আপনার কি যায় আসবে? আপনি তো ঠিকই আরেক মেয়েকে বিয়ে করে সুখে থাকবেন। তীব্র আর কিছু না বলে বেরিয়ে গেল। রাগ উঠলেও তা প্রকাশ করল না। ও গিয়ে তুরের জন্য নাস্তা নিয়ে তুরের সামনে দিল। আল্লাহ, নাক দিলা মানলাম, কিন্তু হাতির মতো সুর দিলা না কেন?
তাহলে নাক দিয়েই খেতাম, হাত তো বাঁধা। তীব্র রেগে গিয়ে ওকে খাওয়াতে থাকে। এটা দেখে তুর আরও বেশি অর্ডার করে, কারণ জানে এই মেয়েদের সামনে ও কিছুই বলবে না। আর মেয়ে দুটো মুখ টিপে টিপে হাসতে থাকে। খাওয়ানো শেষ হলে ওরা আবার নিজেদের কাজে মন দেয়। হাতে মেহেন্দি পরানো শেষ হলে ওরা বিদায় নেয়, আর তীব্র ওর পাশে বসে ব্যথায় হাত টনটন করছে। তখনই হাতটা পড়ে যেতে নেয় আর তীব্র ধরে ফেলে। মেহেন্দি শুকনো না পর্যন্ত তুরের হাত ধরে বসে থাকে তীব্র, আর তুর ওর বুকে মাথা দিয়ে নিজের অলসতা দূর করে। এভাবে কতক্ষণ বসে থাকে তীব্র জানা নেই। মেহেন্দি শুকোনোর পর তীব্র নিজেই তুলে দেয় আর বিছানায় থেকে না নামার কথা বলে। তখনই তুর ওকে ডাকে, আচ্ছা আমরা এখন কোথায় আছি? গাজীপুর, আমার বাংলো বাড়িতে। তারপর চলে যায় তীব্র। দুপুরের দিকে তুর শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে ঢুকতেই তীব্র বাধা দেয়। তুরকে কিছু বলার সুযোগ না দিয়েই দরজা খুলে ভেতরে ঢুকে লক করে দেয়। এ কি আপনি? কেন, কোনো সমস্যা? না না, এই না সমস্যা আছে, আমি এখন গোসল করব। আমিও তো সেই জন্যে এসেছি, কারণ তুমি গোসল করবে। মানে? মানে আবার কি? বলেই পেছন ফিরে কিছু একটা করে তীব্র। তুর উকি মেরে দেখার চেষ্টা করে। শালা লম্বু জানি কোথাকার, হঠাৎ পিছলে পড়ে যেতে নেয় তুর, আর তীব্র ধরে নেয়। তীব্র দিকে তাকাতে ওর চোখ কপালে কিছুটা সন্দেহ নিয়ে ওর দিকে দেখে। আচ্ছা, কাঞ্চনা মুভির মতো আপনার ঘাড়েও কি ভূত উঠেছে? মানে, তাহলে মেয়েদের মতো পুরো মুখে হলুদ কেন? সেটা এখনই দেখতে পাবে। এক ঝটকায় তুরের হাত দুটো দেওয়ালে চেপে ধরে, নিজের গালে হলুদ তুরের গালে গলায় মেখে দেয়। তুর প্রথমে ছটফট করলেও পরে শান্ত হয়ে যায়। তীব্র আলতো করে একটু একটু হলুদ নিয়ে ওর হাত জোড়া আর গলায় মাখিয়ে দেয়। শুনেছি বিয়ের সময় হলুদ ছোঁয়াতে হয় বরের গায়ে। এখানে তো তেমন কেউ নেই, তাই আমিই দিয়ে দিলাম। তুর এক দৃষ্টিতে তাকিয়ে আছে তীব্রের দিকে। হলুদ তো লাগালাম, বাকি আছে মিষ্টি। তীব্র আলতো করে ওর ঠোঁটে আলতো পরশ বুলায়। তাড়াতাড়ি বের হয়ে এসো, মুচকি হেসে বলে তীব্র। তীব্র বেরোতেই তুর হাঁটু গেড়ে বসে পড়ে। ওর কেমন রিয়েক্ট করা উচিত জানা নেই। সারাদিন বিছানায় শুয়ে কেটে যায় তুরে। সন্ধ্যার পর পার্লারের মেয়েগুলো আসে। তীব্রের কথা অনুযায়ী হালকা মেকআপ আর লাল শাড়িতে বইয়ের মতো সাজায় তুরকে। এখন শুধু অলংকার পরানো বাকি। তখন তীব্র ওদের বেরিয়ে যেতে বলে। ওরা চলে যায় আর তুর উঠে দাঁড়ায়, কিন্তু তীব্র ওকে আবার বসিয়ে দিয়ে আয়নায় নিজেদের দুজনকে দেখে বলে, আমার চাঁদ এতটা আলো দেয় জানা ছিল না। এই আলোতে সারা জীবন ভিজলেও হয়তো স্বাদ মিটবে না। তুর কোনো কথা বলে না। তীব্র সবটা গয়না এক এক করে তুরের শরীরে জড়িয়ে দিতে থাকে। হয়ে গেছে তীব্র, আপনার বউ সাজানো? না, আর কত? নজর ফোঁটা যে এখনো বাকি। মানে? মানে মানে আলতো হেসে তুরের গলার নিচে সেই বাইটের জায়গা স্পর্শ করে। আলতো করে স্পর্শ করে সেখানে গভীর চুমু এঁকে দেয় তীব্র। তারপর তুরের হাতের পিঠে চুমু দিয়ে বলে, তৈরি হও তুর, একটু পর শরীয়ত মোতাবেক তুমি আমার স্ত্রী হতে চলেছ। আমাদের সম্পর্ক ধর্মীয়ভাবে বৈধ হতে চলেছে। তুর কিছু বলল না, শুধু অশ্রুসিক্ত চোখে মাথা নাড়ালো, কিন্তু চোখের পানি কিসের জন্য তা বুঝতে পারল না। তীব্র চলে গেল রুম থেকে। ঋদ্ধ আর ম্যানেজার এসেছে। ম্যানেজারকে খুশি দেখাচ্ছে, বোঝাই যাচ্ছে হয়তো উনি এটাই চেয়েছিলেন যে হুজুরকে ডেকে আনা হয়েছে, তিনি সবটা তৈরি করে নিচ্ছেন। বেশ খানিকক্ষণ পর হুজুর তুরকে নিয়ে আসতে বলে। তীব্র তুরকে আনার জন্য রুমে যেতেই থমকে যায়। কিছুক্ষণ পর ঋদ্ধ আসে। স্যার, সবাই অপেক্ষা। স্যার? তীব্র খাটের উপর বসে একটা পুতুল নিয়ে খেলছে। স্যার, আপনি বসে আছেন কেন? নিচে সবাই অপেক্ষা করছে। আর তুর ম্যাম কই? ও তো চলে গেছে ঋদ্ধ। চলে গেছে মানে? বেশ অবাক হয়ে। ওদিকে দেখো। তুর
রাস্তা দিয়ে বইয়ের বেশে কোনো মতে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে কোনো মতে মেন রাস্তায় এসে পড়ে। আপনার বিয়ে আপনাকে মোবারক হোক মিস্টার তীব্র। আপনার মতো পশুরূপী মানুষকে বিয়ে করার চেয়ে নিজেকে শেষ করে দেওয়াটা বেশি সহজ মনে করব। তখনই দূর থেকে একটা আলো দেখতে পায়। আলোটা ধীরে ধীরে কাছে আসছে। সরি মা, সরি বাবা, তোমাদের সাথে হয়তো আর দেখা হবে না। আমি যদি আজ বেঁচে যাই আর ওই লোকটা হাতে পড়ে যায় তাহলে আমার কি হবে আমি জানি না। এতদিন ওনার পুতুল থাকলেও এবার আমি জানি না আমার কি হবে। এর চেয়ে নিজেকে শেষ করে দেওয়াই ভালো বলেই সামনে আসা গাড়ির নিচে ঝাঁপ দেয় তুর। ওদিকে, স্যার বসে আছেন কেন? ওনাকে খুঁজতে হবে। যে নিজে চলে যায় তাকে পাওয়া যায় না। কিন্তু স্যার, আই নিড হার। যেখান থেকে পারো নিয়ে আসো। আমি ওকে আমার চোখের সামনে দেখতে চাই। ঋদ্ধ কিছু বুঝতে পেরে বেরিয়ে গেল। অভিনয় তুমি ভালো করলেও অতটা ভালো অভিনেত্রী তুমি নয় তুর। আমাকে নিজের মন থেকে বিয়ে করতে চাও না আমি জানতাম, কিন্তু আমাকে ছেড়ে গিয়ে একদম ঠিক করনি তুমি। মিথ্যা অভিনয় হলেও তুমি আমার কাছে আমার হয়েছিলে, কিন্তু তা যা তুমি করলে না, শাস্তি তো তোমায় পেতেই হবে। ওদিকে গাড়ি দ্রুত বেগ করার কারণে বাড়ি খেয়ে তুর নিচে পড়ে যেতেই গাড়ি থেকে একটা ছেলে দ্রুত নেমে আসে। তুর ঝাপসা চোখে কোনো একটা ছেলেকে দেখে। এই যে শুনছেন? কিন্তু তুর কোনো জবাব দিতে না পেরে জ্ঞান হারায়। আর ওদিকে তীব্র রুম থেকে বেরিয়ে প্রচণ্ড জোরে চিৎকার করতে থাকে। বাড়ির সবাই জড়ো হয়ে যায়। সবাই ভয়ে মাথা নিচু করে আছে। ঋদ্ধ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, স্যার, এত টাইট সিকিউরিটির পর তুর কিভাবে পালালো? স্যার, আমি ভাবিনি তুর পালাবে। তাছাড়া আমি তো, তোমার কি মনে হয় আমি কার ভয়ে তোমাকে সিকিউরিটির ব্যবস্থা করতে বলেছিলাম? সরি স্যার, আমি জানতে চাই তুর কিভাবে পালালো। তখনই একজন রান্নার লোক এসে বলল, ম্যাম রান্নাঘরের দিক দিয়ে গেছিল। আমি কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে সে বলল তাকে শরবত করে দিতে। আমি বললাম রান্নাঘরে থাকা ড্রামগুলো বুঝিয়ে আসি, তারপর আমি আমার কাজ শেষ করে রান্নার ওনার জন্য শরবত বানিয়েছি। কিন্তু দোতলা রুমে গিয়ে তাকে পাইনি। তীব্রের বুঝতে বাকি রইল না তুর কিভাবে বাড়ির বাইরে গেছে। ও দ্রুত বাড়ির বাইরে ড্রামের গাড়ির কাছে যায় আর একটা ড্রাম হেলানো দেখে। তার মানে ওর ধারণাই ঠিক, ও এই ড্রামের ভেতর ঢুকেই বাইরে এসেছে। তুর, ভাগ্যের জোরে তুমি আজ আমার থেকে পালালে। দেখি এই ভাগ্য কতক্ষণ সাথে দেয় তোমার। ভালোবাসার চাদরে মুড়িয়ে তোমার নজরে পবিত্র করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তা হতে দিলে না। এবার তীব্রের হিংস্র রূপটাও তুমি দেখবে। ঋদ্ধ, স্যার, ওর যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছের যারা আছে সবার বাসায় লোক পাঠাও। এখান থেকে পালালেও যেন ওদের কাছে পৌঁছাতে না পারে। তুরকে খোঁজার নাম করে তোয়ার কাছ থেকে সব ইনফরমেশন নিচ্ছে তীব্র, তাই আর কোনো সমস্যা নেই এইটুকু সময়ে সবটা ব্যবস্থা করার। ওর লোক অনেক আগেই তুরকে খোঁজার জন্য গেছে। তীব্র নিজেও বেরিয়ে যায়। আজকে তুরকে হাতে পেলে ও যে কী করবে তার ধারণা তীব্রের নিজেরও নেই। ও একটাই কথা, তুরকে চায়, তাও যে কোনো মূল্যে। ওদিকে তুরের কপাল থেকে রক্ত পড়তে দেখে ছেলেটা ঘাবড়ে গেল। আচ্ছা আপদ জুটল তো। আরে ভাই, মরার জন্য আমার গাড়িই পেলে, আর কাউকে পেলে না? এখন যদি পুলিশ জানতে পারে তাহলে কি হবে? ড্রাঙ্ক করে ড্রাইভ করলে কান ধরিয়ে ছেড়ে দেয়, কিন্তু এখন আশেপাশে কেউ আছে কিনা দেখে নেয়। না, কেউ নেই। তাহলে আর কি, ঝামেলা না নেওয়াই ভালো, কেটে পড়। তখনই ছেলেটা চলে যেতে নেয়, কিন্তু আবার কি ভেবে তুরের দিকে ফিরে তাকায়। না, এভাবে মেয়েটাকে রেখে যাওয়া ঠিক হবে না। অপরাধ যখন করেছি তাহলে আর কি। আকাশের দিকে মুখ তুলে, হে আল্লাহ, এই সব মুসিবতে আমাকে ফেলতে হয় কেন? অন্য কেউ ছিল না, এমনি কম ঝামেলায় আছি। আচ্ছা, অ্যাক্সিডেন্ট করাবা একটা ছেলেকেই করাতে। হ্যাঁ জানি তুমি নিজের মর্জির মালিক, তাই বলে
দেখে তো মনে হচ্ছে বিয়ে থেকে ভেগেছে। এখন যদি ওর বাড়ির লোকেরা আমার কাছে পায় তখন? এই নিয়ে কয়টা কেস হলো। তখনই কয়েকটা গাড়ি আসতে দেখে। ওরে তাড়াতাড়ি ভাগ, এরা বুঝতে পারলে ডাইরেক্ট জেলে। তুরকে কোনো মতে পাঁজা কোলে তুলে গাড়িতে শুয়ে দেয়, তারপর দ্রুত ডাইভ করে বেরিয়ে যায়। ওদিকে পাগলের মতো তীব্র ওকে খুঁজতে থাকে। তুরকে নিয়ে কি করবে ভেবে পায় না ছেলেটা, তাই গাড়িতে বসেই ডাক্তারকে ফোন দেয় ও। হ্যালো, এত রাতে? আঙ্কেল প্লিজ আপনি বাসায় চলে আসেন, একটা বড়সড় সমস্যা হয়ে গেছে। কিন্তু আর কিছু বলার সুযোগ না দিয়ে ও লাইনটা কেটে দেয়। তারপর ড্রাইভ করে কয়েক ঘন্টার মাঝেই নিজের বাড়িতে চলে যায়। তুরকে নিয়ে বাসায় যাবে কিনা ভাবতেই মনে পড়ে আজ মা বাসায় নেই, তাই ও একটু ভয়ে বাসায় ঢোকে। সানিয়াদ, এটা কি ধরনের মজা আমাকে আসতে বলে? এখনই ওর কোলে বিয়ের সাজে একটা মেয়েকে দেখতে পায়। এই মেয়েটিকে সানিয়া দেবার মুশকিলে পড়ে যায়, কি বলবে ভেবে পায় না। যদি বলি অ্যাক্সিডেন্ট করেছে তাহলে খবর আছে। সানি রে সানি, ভাব কি বলবি। আইডিয়া, গার্লফ্রেন্ড। হ্যাঁ, ও আমার গার্লফ্রেন্ড। তারপর তুরকে বিছানায় শুয়ে দিতেই ডক্টর ওর মাথায় ব্যান্ডেজ করতে করতে বলে, তার গার্লফ্রেন্ডের এই অবস্থা কেন? আসলে ওর বাবা মা জোর করে বিয়ে দিতে গিয়েছিল তো, তাই পালিয়ে আমার কাছে এসেছিল। আমি বুকে পাথর চাপে ওর বাবা মায়ের কথা ভেবে বললাম, তোমার বাবা মায়ের কথা রেখে বিয়ে করে নাও। বর্তমানে মেয়েদের তো জানেনি। ব্যাস হয়ে গেল, বিষ খেতে গেল। কিন্তু চোট তোর মাথায় লেগেছে। লাগবেই তো, বিষ খেতে চেয়েছিল বলে গালে থাপ্পড় মেরেছি, তাই পড়ে গিয়ে চোট পেয়েছে। এই গাল দেখতে যাবেন না, মেকআপ করেছে তাই বোঝা যাচ্ছে না। ডক্টর এবার তুরকে দেখে নিল, তারপরে বলল, সানিয়াদ, যদিও তোমার কথা আমার বরাবরের মতোই বিশ্বাস করতে কষ্ট হয়, তবুও বলবো মেয়েটা কিন্তু খুব কিউট, তোমার জন্য পারফেক্ট। বিয়ে করে নাও। তাছাড়া এতটা ভালোবাসে তোমাকে। নেব, বিয়ে করে নেব, কিন্তু এই কথাটা মাকে বলবেন না। তাহলে কি? কিছু না। ডক্টর একগাল হেসে বেরিয়ে গেল, আর যাওয়ার আগে বলে গেল ওর মাথায় যেন প্রেশার না পড়ে, তাহলে কিন্তু সমস্যা হবে। সকালে কলিং বেল বেজে উঠতেই সানিয়াদ মাটি থেকে উঠে বসলো। তুর ওর বিছানায়, তাই ও মাটিতে শুয়েছিল। কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে গেল। ও দরজা খুলতেই শকড। মা তুমি? তোমার না ফেরার কথা ছিল? না মানে কয়েকদিন পর আসার কথা ছিল। ওর মা কোনো কথা না বলেই ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে সোজা সানিয়াদের রুমে। সানিয়াদ আটকানোর জন্য গেলেও লাভ হলো না। মেয়েটা কে সানি? কাজের মেয়ে, তোমার জন্য এনেছি। কাজের মেয়ের শরীরে এরকম দামি শাড়ি গহনা? বল কে? তা আমার বউ। রেগে গিয়ে, তার মানে আমাকে ছাড়াই বিয়ে করে নিলি? কি ছেলে পেটে ধরলাম। ডক্টর হাসান তার মানে ঠিকই বলেছে। তখনই সানি ওর মায়ের মুখ চেপে ধরে। আরে ধ্যাত, বউ না, গার্লফ্রেন্ড। বিরক্ত নিয়ে, কারণ মায়ের খবর জানে। গার্লফ্রেন্ড শুনলে শান্ত হবে, আর বউ শুনলে এখনই বাসর করিয়ে নাতিপুতির জন্য লাফাবে। আমাকে আগে বলিসনি কেন? তোকে কত বলেছি বউ নিয়ে আয়, আর এত সুন্দর একটা মেয়েকে কি না আগে বলিসনি কেন? ব্যঙ্গ করে। এই জন্যই বলিনি। গার্লফ্রেন্ড আমার, বিয়েটা আমার আর গার্লফ্রেন্ডের হবে, তোমাকে কেন বলবো? তখনই তোর হালকা চোখ মেলে উঠে বসে। চুপ করবি তুই? মেয়েটা উঠে গেছে। আপনারা কারা? আমি সানির মা। কে সানি? এই সানি তোর গার্লফ্রেন্ড, তোকে চিনতে পারছে না। কি বলো? তাই নাকি? তাহলে এটা আমার না, বাইরে বের করে দিয়ে আসি। চুপ, বজ্জাত ছেলে। তা মা, তোমার নাম কি? আমার নাম কি? এটা দেখে শব্দ করে সানি হেসে বলে, এলো ইনি দেহি নিজের নাম ভুলে গেছে। আমার নাম কি মনে রাখবো? আসলে মনে হচ্ছে মাথায় আঘাত পেয়ে সব ভুলে গেছে এসব। তখন ওই ডক্টরকে ফোন দিয়ে বলে, আঙ্কাল, গার্লফ্রেন্ড আমার নিজের নাম ভুলে গেছে। এটা শর্ট টার্ম মেমোরি লস হতে পারে মাথায় আঘাত লাগার কারণে, তবে ভয় পাওয়ার কিছু নেই, 1 বা 2 সপ্তাহে ঠিক হয়ে যাবে। আচ্ছা। তুর অবাক হয়ে ওদের দেখতে লাগলো। এটা দেখে সানি ওর মাকে বলল, এই আগে খাবার খাওয়াতে।
ওর মা চলে যায়। তখন ও তুরের কাছে যায়। তুরের কাছে যেতে একটু ভয় পায়, তারপর বলে, তুমি আমার বয়ফ্রেন্ড? ঠিক বলতে পারছি না, কিন্তু আমার মা যখন জানছে কপালে যে দুঃখ আছে তা বুঝতেই পারছি। নাম কি তোমার? তোমার তো মনে পড়ছে না। তোমার দোষ নাই, দোষ এই কপালের। এই পাগলাগারোতে ভালো মানুষ পাগল হয়, সেখানে তুমি এখনো সুস্থ। তুমি তো আমার বয়ফ্রেন্ড হয়েও আমার নাম জানো না। কেন জানবো না? একটা ডিআইডি, নিজের নাম মনে নাই, তার আবার নাম। তোমার নাম চুকলি। চুকলি কারোর নাম হয় নাকি? আরে মাইয়া, এটাই তো কথা। চুকলি কারোর নাম হয় নাকি? কিন্তু তোমার নাম হয়। এই বাড়িতে যারা যাকে থাকে তাদের নাম হয়। রেগে চলে গেল। সানি ইঞ্জিনিয়ারিং পড়ছে, মায়ের বিয়ের পর নাতিপুতি দেখবে, কিন্তু সানি সেটা চায় না। এভাবে দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। তুর এখন সুস্থ, তবে ব্যান্ডেজ এখনও খোলা বাকি। কিন্তু সানি শান্তিতে নেই। এতদিন শুধু মায়ের পাগলামি সহ্য করলেও এখন তুরের বয়ফ্রেন্ডের পাগলামি ওকে আরও অতিষ্ঠ করে তুলেছে। ওর এত ন্যাকামি একদম সহ্য করার মতো না, কিন্তু মায়ের জন্য কিছু বলতে পারছে না। নিজেকে কেমন ফাঁকা আমের আঁটি মনে হচ্ছে। তুর আর ওর মা মিশে গেছে, কিন্তু ওর কোনো খবর নেই। ওদিকে বিয়ের কথা বলে পাগল করে দিচ্ছে সানিকে। 7 দিন পর সানি আজ ভার্সিটিতে যাবে। তখনই ওর মা ওকে ডাকে, ওই চুকলিকে নিয়ে যা তোর সাথে, বাইরে থেকে ঘুরে আসলে ভালো লাগবে। কেন, এখন কি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? চুপ কর, সব সময় শুধু বাজে কথা। যা বলছি তাই কর। আরে আমার লেট হয়ে যাচ্ছে, আরেকদিন নিয়ে যাব। কই, আমি তো রেডি। এই মেয়েকে তো জ্বালা সহ্য করতে না পেরে ভার্সিটিতে যাচ্ছি, আর ওখানেও ওই আমি পারবো না। মা, সানি, ও আগেই চল। তুরের হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে। তারপর বাইকে উঠতে তুর ক্যাবলা হাসি দিয়ে। এটা দেখে আরও রেগে যায় সানি। কিছু বলার আগেই দাঁত কেলায়, আর কিছু বলেই ছাগলের বাচ্চার মতো ম্যাঁ ম্যাঁ করে, যেন ফিটার খাওয়াতে হবে। ম্যাঁ ম্যাঁ যত সব। কি হলো, চলো। সানি ওকে নিয়ে ভার্সিটির গেটে ঢুকতে একটা মেয়ে এসে সানিকে জড়িয়ে ধরল। বেবি, তুমি এতদিন কই ছিলে? জান, কত মিস করেছি তোমায়। তোমাকে একবার বলতে আমি তোমার কাছে চলে যেতাম। পারতে না গো, আমি জাহান্নামে গেছিলাম, সবেমাত্র ল্যান্ডিং করেছি। হোয়াট? ও কিছু না। তখনই তুর এসে ধাক্কা মেরে ওকে সরিয়ে দেয়। তোমার সাহস কী করে হয় আমার বয়ফ্রেন্ডকে টাচ করার? ও তোমার বয়ফ্রেন্ড মানে? সানি বেবি? এই সানি তোমার মা লাগে নাকি? বেবি বলছে না? আরে চুকলি, এটা সেই বেবি না। ও এই তোর বয়ফ্রেন্ড মানে? সানি আমার বিএফ। তাহলে আমি কে? সত্যি তো, কে তুই? সানি এই প্রথম মজা লাগলো। 2টা মেয়ে ওর জন্য চুল ছেঁড়াছিঁড়ি করছে। এটা দেখে ও বাইকে বসে বাদাম খাচ্ছে আর মজা নিচ্ছে। তার এক পর্যায়ে দেখলো ওই মেয়েটি তুরের গালে চড় মারতে চাইল। ঠিক তখনই ওর হাতটা ধরে ফেলল। শিনিন, এটা না। তুমি এই মেয়েটার জন্য আমাকে, তার মানে ও সত্যি তোমার গার্লফ্রেন্ড? তাহলে আমার সাথে রিলেশন? দেখো সিনিন, আমি আগেই তোমাকে বলেছি, কিন্তু তুমি জোর করে আমাকে নিজের বিএফ বানিয়েছ। তেমনি ও আমাকে জোর করে নিজের বিএফ বানিয়েছে, এতে আমি কি করতে পারি? ঠিক আছে, তাহলে আজ ব্রেকআপ, বলে চলে গেল। আলহামদুলিল্লাহ। বই না চুকলি, এই প্রথম তোকে ধন্যবাদ দিতে মন চাইছে। এদিকে আয়, একখান চুমা দি। ওর কাছে যেতেই তুর খুব জোরে ঠাটে একটা চড় দিল। এটা দেখে সানি অবাকের শীর্ষে। সারাদিন বিএফ বিএফ করে মরে যায়, অথচ সামান্য কথাতেই
এটা করলো। আরে আমি কি তোকে সত্যি সত্যি চুমু দিতাম নাকি? আজব তো। এই আমি তোমার গার্লফ্রেন্ড হলে ওটাকে এখন শুধু থাপ্পড় মেরেছি, এবার তো পাশ থেকে একটা লাঠি নিয়ে মারা শুরু করলো। হায় আল্লাহ, এটাই দেখি ওটার চেয়ে ডেঞ্জারাস। ওটাই তো মিষ্টি কথা বলতো। ওই থাম থাম, তোরে আইসক্রিম খাওয়াবো, তাও থাম। আসলে ওটাই প্যারা ছিল, তাই আর কি। আর তুই তো আমার জিএফ মানে গুড ফ্রেন্ড না হলে এত বড় উপকার করতি। তুরের নাক টেনে, ঠিক আছে চলো। এরপর দুজনে আইসক্রিম পার্লারে গিয়ে আইসক্রিম খেতে লাগলো। তবে সানির কেন জানি তুরের অনেক কাজে কেমন কেমন লাগে। মাঝে মাঝে মনে হয় ও জেনে বুঝে ইচ্ছে করে করছে। এই কয়েকদিনে বিএফ করে মরেছে, অথচ ভুলেও সানির সামান্য স্পর্শ ওর গায়ে লাগেনি। এমনকি ভুলেও যদি সানি কাছে চলে আসে ও চিল্লিয়ে একসাথে করে। সেটা প্রথম প্রথম গায়ে না মাখলেও পরে ব্যাপারটা ভাবায়। যদি সত্যি বিএফ ভাবে তাহলে এমন কেন করবে? কিন্তু ওর মায়ের জন্য কিছু বলে না। ওর কি, ও মা খুশি হলেই খুশি। ওরা আইসক্রিম খাচ্ছিল, ঠিক তখনই রাস্তার সিগন্যালের মধ্যে বসেছিল তীব্র। এই কয়দিন পাগলের মতো খুঁজেছে তুরকে, হাসপাতাল থেকে শুরু করে সব জায়গায়, কোথাও বাদ রাখেনি। ক্লান্ত তীব্র এখনও অক্লান্তভাবে তার তুরকে খুঁজে বেড়াচ্ছে। ঠিক তখনই তীব্রের নজর যায় আইসক্রিম পার্লারের দিকে। হঠাৎ মনে হলো ও যেন তুরকে দেখেছে, কিন্তু প্রথমে ভুল ভাবলেও বুঝতে পারলো এটা ভুল নয়, সত্যি তুর। ওকে দেখে নিজের রাগটা আরও বেড়ে গেল, কারণ ও একটা ছেলের সাথে, তাও এমনি এমনি নয়, বেশ হেসে খেলেই আছে। সিগন্যাল ছেড়ে দিতেই তীব্র ওদিকে গাড়িটা নিতে যেতে লাগলো। এই যে চলুন। তারপর তুর আর সানি বাইকে উঠে বাইক স্টার্ট দিল। তীব্র ওখানে পৌঁছানোর আগেই ওরা চলে গেল, কিন্তু তীব্র ওকে ধরার জন্য ওর পিছু নিল। ওর মাথায় একটাই চিন্তা, আজকে তুরকে পেলে তীব্রকে ছেড়ে আসার শাস্তি ওদের হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে। তবে তীব্রের রাগটা বাড়িয়ে দিচ্ছে তুরের সাথে থাকা ছেলেটা। চলবে।